আচ্ছা, আমি আমি তোমাদেরকে এই ইমিউন সিস্টেমের ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্স এগুলো নিয়ে আমি পড়েছিলাম। যে কি কি পড়েছিলাম একটু জাস্ট বলে দেই যে কি কি পড়েছিলাম। ফার্স্ট লাইন অফ ডিফেন্স এবং সেকেন্ড লাইন অফ ডিফেন্স, এই দুইটা জিনিস আমি তোমাদেরকে পড়েছিলাম। ঠিক আছে, ফার্স্ট লাইন অফ ডিফেন্স এবং এই সেকেন্ড লাইন অফ ডিফেন্স যেটা আমি তোমাদেরকে পড়াইছিলাম, যে কোনো জীবাণু যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন ফার্স্ট লাইন অফ ডিফেন্স ওই জীবাণুকে শরীরে প্রবেশ করতে বাধা দেয়। এটা ছিল ফার্স্ট লাইন অফ ডিফেন্সকে আমি ব্যাখ্যা সহ পড়াইছিলাম। সেকেন্ড লাইন অফ ডিফেন্স ছিল কিছু ইমিউনিসেল ছিল এবং কিছু কেমিক্যাল কম্পাউন্ড ছিল যেগুলো সেকেন্ড লাইন অফ ডিফেন্স হিসেবে কাজ করছে। এবং সেকেন্ড লাইন অফ ডিফেন্স কখন কাজ করে? যখন কোনো একটা জীবাণু ফার্স্ট লাইন অফ ডিফেন্সকে ফাঁকি দিয়ে বডির ভিতরে প্রবেশ করে যায়, তখন সেকেন্ড লাইন অফ ডিফেন্স কী করে কাজ করে। কিছু ইমিউনেসেল আমি লিখে দিয়েছিলাম: মনোসাইট, নিউট্রোফিল, ডেনড্রাইটিক সেল, মাস্ট সেল, ব্যাসোফিল, ইউসিনোফিল। ঠিক আছে, এরকম অনেকগুলো ইমিউনেসেল লিখে দিয়েছিলাম। ওগুলো মোটামুটি ফ্যাগোসাইটোসিস করছিল এবং ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে মনোসাইটস মানে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল সেকেন্ড লাইন অফ ডিফেন্সে মোটামুটি কাজ করছিল। আরও অনেক কিছু করেছিলাম, ইন্টারফেরন ছিল, কমপ্লিমেন্ট সিস্টেম ছিল, যেগুলো সব কিছুই সেকেন্ড লাইন অফ ডিফেন্সে অন্তর্ভুক্ত। তো যাই হোক, ইনেট ইমিউনিটি যেটা এখন পড়াবো, এই ইনেট ইমিউনিটি পড়ার জন্য অবশ্যই তোমাকে ফার্স্ট লাইন অফ ডিফেন্স এবং সেকেন্ড লাইন অফ ডিফেন্স বুঝতে হবে। তুমি যদি ফার্স্ট লাইন অফ ডিফেন্স এবং সেকেন্ড লাইন অফ ডিফেন্সটা বুঝো, তাহলে তুমি ইনেট ইমিউনিটিটা বুঝবা। তাহলে ইনেট ইমিউনিটি বুঝতে হলে তোমাকে এই দুইটা ডিফেন্স বুঝতে হবে। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি যদি বুঝতে যাও, তাহলে আমি এখানে লিখতে পারি এই দুইটাকে বুঝতে হলে তোমাকে ইনেট ইমিউনিটি বুঝতে হবে। ইনেট ইমিউনিটি। আর থার্ড লাইন অফ ডিফেন্স যেটা আছে, যেটা একেবারে শেষ প্রতিরক্ষা স্তর বডির, এটা কাজ কি? এটাকে আমি বলতে পারবো অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এটাকে আমি বলতে পারবো অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি এগুলো কি বুঝাবো, সমস্যা নেই। অ্যাকোয়ার্ড ইমিউনিটি কিসের? থার্ড লাইন অফ সেকেন্ড লাইন অফ ডিফেন্স যখন ব্যর্থ হবে বা সেকেন্ড লাইন অফ ডিফেন্স যখন কাজ করবে বডি জীবাণুর বিরুদ্ধে, তখন ধর সেকেন্ড লাইন অফ ডিফেন্সও ব্যর্থ হইলো, তো শেষ প্রতিরক্ষা স্তর যেটা কাজ করবে সেটা হচ্ছে থার্ড লাইন অফ ডিফেন্স। এখানেও কিছু ইমিউনিসেল কাজ করে, যেটা আমি বলছিলাম। যেমন বলবো এখানে কি কি কাজ করে এটাও বলবো। যেমন এমনি আপাতত মনে রাখো, এখানে টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট এই দুইটা কাজ করে। নর্মালি এই দুইটা সেলের কথা কিন্তু আমরা সেকেন্ড লাইন অফ ডিফেন্সে পড়ি নেই। সেকেন্ড লাইন অফ ডিফেন্সে আমরা জাস্ট ডেনড্রাইটিক সেল, মাস্ট সেল, নিউট্রোফিল, ম্যাক্রোফেজ এগুলো পড়ছিলাম। বাট থার্ড লাইন অফ ডিফেন্সে যে দুইটা সেল কাজ করবে এটা হচ্ছে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এটা আমরা জাস্ট এখানে বলতেছি। আর থার্ড লাইন অফ ডিফেন্সকে মোটামুটি আমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটি বলতে পারি। এগুলো আমি ব্যাখ্যা দিচ্ছি, জাস্ট আমি একটু বলতে চাচ্ছি যে আমরা আসলে কি কি পড়ছিলাম। তাহলে শুরু করতেছি আমি ক্লাসটা। এখন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ইনেট ইমিউনিটি। হোয়াট ইজ ইনেট ইমিউনিটি? ইনেট মিনস, দেখো ইনেট দুইটা ওয়ার্ড থেকে আসছে, একটা হচ্ছে ইন, একটা হচ্ছে ইন, আর একটা হচ্ছে নেট। ইনেট মিনস ইন অর্থ ইন, ইন অর্থ কি? ইন। আর নেট অর্থ হচ্ছে বর্ন। তাহলে ইনেট মিনস হোয়াট? ইনেট মিনস ইনবর্ন। তো এদিকে আছে আবার কি? ইমিউনিটি। এদিকে আছে আবার ইমিউনিটি। ইনেট মিনস ইনবর্ন। তাহলে ধরো আমরা যখন ভ্রূণ অবস্থায় থাকি, ভ্রূণ অবস্থায় যখন মায়ের পেটে থাকি, মায়ের পেটে, তো মায়ের পেটের আমাদের বাচ্চার সাথে মায়ের একটা যোগাযোগ হয়, এটা জানো, অমরার মাধ্যমে। কিসের মাধ্যমে? প্লাসেন্টা, ইংরেজিতে বলে প্লাসেন্টা, বাংলায় বলে অমরা। অমরার মাধ্যমে মায়ের সাথে বাচ্চার একটা কি হয়? যোগাযোগ হয়। এবং এই অমরার মাধ্যমে প্রাপ্ত ইমিউনিটি, ঠিক আছে, একটা মানুষ বা একটা বাচ্চা যখন ভ্রূণ অবস্থায় মায়ের পেটে থাকে, তখন অমরার মাধ্যমে প্রাপ্ত ইমিউনিটি মানে জন্মের সময় থেকে শুরু করে আজীবন পর্যন্ত যে ইমিউনিটিতে থাকবে সেটা হচ্ছে ইনেট ইমিউনিটি। তাহলে একটা বাচ্চা যখন ভ্রূণ অবস্থায় বা মায়ের পেটে থাকে, তখন প্লাসেন্টা
অমরার মাধ্যমে বাচ্চার একটা যোগাযোগ রক্ষা হয় এবং এই যোগাযোগ রক্ষাটা হয় অমরার মাধ্যমে। এখন দেখো, অমরার মাধ্যমে প্রাপ্ত ইমিউনিটি যেটা আজ জন্মের সময় থেকে ওই ভ্রূণ অবস্থা থেকে শুরু করে আজীবন আমাদের বডিতে থাকে, জন্ম সময় থেকে শুরু করে আজীবন আমাদের বডিতে থাকে এবং খুব দ্রুত কার্যকর হয় এবং খুব দ্রুত কি করে কাজ করে। এই ধরনের ইমিউনিটিকে বলে আমরা ইননেট ইমিউনিটি, মানে জন্মের সময় থেকে হয় এবং আজীবন এটা আমাদের বডিতে থাকে এবং খুব দ্রুত কাজ করতে থাকে। ঠিক আছে, জন্মের সময় থেকে শুরু করে একেবারে দ্রুত কাজ করতে থাকে, এটাকে বলা হয় ইননেট ইমিউনিটি। এবং ইননেট ইমিউনিটি বলতে আমরা ফার্স্ট লাইন অফ ডিফেন্স যেটা বলতে পারি, ফার্স্ট লাইন অফ ডিফেন্সকেও বলতে পারি এবং সেকেন্ড লাইন অফ ডিফেন্সকেও আমরা ইননেট ইমিউনিটি বলতে পারি। এই দুইটা কিন্তু প্যাথোজেন বা কোনো জীবাণু যখন আমাদের শরীরে আসতে চায় ওই জীবাণুর বিরুদ্ধে এই দুইটা ডিফেন্স কি করে কাজ করে, আজীবন কাজ করতে থাকবে। এমন না যে তোমাকে প্যাথোজেন বডিতে আসতেই হবে, প্যাথোজেনকে বাধা দেওয়া এবং বডিতে আসলে প্যাথোজেনকে মেরে ফেলার দায়িত্বটা এই দুইটার। তাহলে এই দুইটা কিন্তু আজীবন চলতে থাকে, এই দুইটা কারোর জন্য অপেক্ষা করে না। এই দুইটা ডিফেন্স আজীবনই চলতে থাকে, কারোর জন্য অপেক্ষা করে না। জন্মের সময় থেকে শুরু করে আজীবন এই দুইটা ডিফেন্স কাজ করতে থাকে এবং দ্রুততার সাথে কাজ করতে থাকে, দ্রুততার সাথে, স্লোলি না, খুব র্যাপিডলি কাজ করতে থাকে। যেমন এই যে আমরা এখন সুস্থ আছি না, এখন আমরা সুস্থ আছি তো ভালো কথা, এই যে আমরা এখন সুস্থ আছি, এখন কোনো লক্ষ লক্ষ জীবাণু তো আমাদের বডিতে প্রবেশ করতে চায় বা প্রবেশ করেও। তো প্রবেশ যখন করতে চায় ফার্স্ট লাইন অফ ডিফেন্স বাধা দেয়। যদি ফার্স্ট লাইন অফ ডিফেন্সকে ফাঁকি দেয় তাহলে সেকেন্ড লাইন অফ ডিফেন্স আছে, সেকেন্ড লাইন ডিফেন্স কি করে ওই জীবাণুর বিরুদ্ধে একটা কি নেয়, অ্যাকশন নেয়। তাহলে এই জিনিস কিন্তু আজীবন চলতে থাকে খুব দ্রুততার সাথে, যার কারণে আমরা এখনো সুস্থ আছি, যার কারণে আমরা এখনো সুস্থ আছি। এই যে করোনা ভাইরাস, এই যে মহামারী, এই যে একটা মহামারী চলতেছে, এই মহামারীর মধ্যেও তুমি সুস্থ আছো, আলহামদুলিল্লাহ আমরা কি আছি, সুস্থ আছি। তাহলে বডিতে কি সুন্দর একটা সিস্টেম তোমার সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, তৈরি করে দিয়েছেন, যার কারণে এটা সব সময় আমাদের বডিতে চলতেই আছে, চলতেই আছে এবং খুব দ্রুততার সাথে চলতেই আছে। জন্মের সময় থেকে শুরু করে একেবারে যখন অমরার মাধ্যমে প্রাপ্ত এবং জন্মের সময় থেকে শুরু করে আজীবন আমাদের বডিতে আছে এবং খুব দ্রুততার সাথে কাজ করে, তাদেরকে বলা হয়, এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থাকে বলা হয় ইননেট ইমিউনিটি, বাংলায় বললে সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা। এটাই হচ্ছে ইননেট ইমিউনিটি। তো তুমি কি এই দুইটা লাইন অফ ডিফেন্সকে ইননেট ইমিউনিটির আন্ডারে ফেলতে পারো, কারণ এই দুইটা আজীবন চলতে থাকে। কারোর জন্য অপেক্ষা করবে? জীবাণু কি মানে সবসময় জীবাণুর বিরুদ্ধে সক্রিয় থাকবে? জীবাণুকে আমাদের বডির আসতে দিবে না। আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি, কি জন্য? এটা আজীবন চলতে আছে, আজীবন চলতে আছে, জন্মের সময় থেকে, একেবারে জন্মের সময় থেকে, ইনবর্ন জন্মের সময় থেকে। এই ইননেট ইমিউনিটি যদি আমি বলি তাহলে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্স তো পড়ছো, সেকেন্ড লাইন অফ ডিফেন্স তো পড়াইছি, তাহলে তো বুঝতেছো ইননেট ইমিউনিটি কি। তবে ইননেট ইমিউনিটিটা অ্যাকচুয়ালি বংশগতির সাথে সম্পর্কযুক্ত, বংশগতির সাথে সম্পর্কযুক্ত এবং প্রজাতি নির্দিষ্ট, এবং প্রজাতি নির্দিষ্ট মানে স্পিসিস ভ্যারি করে, স্পিসিস একটা ফিক্স স্পিসিস এটা ভ্যারি করে, আর বংশগতির সাথে এটা কানেক্টেড। ওই যে মা থেকে আসতেছে, মায়ের যে অমরা থেকে প্রাপ্ত, তাহলে বংশগতির সাথে একটা নিশ্চয় কানেকশন আছে। এবং প্রজাতিতে এটা নির্দিষ্ট, এক এক প্রজাতির ইমিউনি সিস্টেম বা এক এক প্রজাতির ইননেট ইমিউনিটি এক এক রকম। আমি যদি মানুষের কথা বলি, মানুষের ক্ষেত্রে সবার কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থা সেম। তাহলে প্রজাতি নির্দিষ্ট, প্রজাতি নির্দিষ্ট কিসের কথা বলতেছি? ইননেট ইমিউনিটির কথা বলতেছি। মানে একই প্রজাতি, তাহলে আমরা মানুষ, তোমার প্রতিরক্ষা ব্যবস্থা যেরকম আমারও প্রতিরক্ষা ব্যবস্থা সেরকম না, তাহলে প্রজাতি নির্দিষ্ট। তারপর আমি যদি বলি গরুর কথা, গরুর প্রতিরক্ষা ব্যবস্থা যেরকম আরেকটা গরুর প্রতিরক্ষা ব্যবস্থা সেরকম, কিন্তু তুমি যদি গরুর সাথে মানুষের প্রতিরক্ষা ব্যবস্থা কম্পেয়ার করো তাহলে এদিক থেকে বলতে পারো যে মানুষ এদিক দিয়ে এগিয়ে, মানুষের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত। তার মানে প্রজাতি ভ্যারি করে। একটা প্রজাতিতে ইননেট ইমিউনিটি, একটা প্রজাতিতে যতগুলা প্রাণী থাকবে সবার প্রতিরক্ষা ব্যবস্থা সেম হবে। যেমন আমরা মানুষরা, আমাদের মানুষের সবার প্রতিরক্ষা ব্যবস্থা সেম হবে, তাই প্রজাতি নির্দিষ্ট। বংশগতির সাথে সম্পর্কযুক্ত কেন? কারণ এটা মাতার অমরা থেকে প্রাপ্ত হয়। তো মাতার যে ইমিউনিটিটা, এটা তোমার সরাসরি আমাদের বাচ্চা অবস্থায় আমাদের শরীরে কি করে,
ইমিউনিটিটা প্রবেশ করে বা ইমিউনিটিটা আমরা মাথা থেকে প্রাপ্ত হয়, তাই বংশগতির সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, এবার একটা কথা শোনো, একটা বলি, জিনিসটা প্রজাতি নির্দিষ্ট তো বুঝলা, তো সে এটার উপর ডিপেন্ড করে আমরা ইনেট ইমিউনিটিকে এভাবে ভাগ করতে পারি। যেমন ইনেট ইমিউনিটি বলতে আমরা বলতে পারি স্পিসিস ইমিউনিটি। স্পিসিস ইমিউনিটি, হোয়াট ইজ স্পিসিস? অবশ্যই ইনেট ইমিউনিটির আন্ডারেই পড়ে, ইনেট ইমিউনিটির আন্ডারেই পড়ে। স্পিসিস ইমিউনিটি মানে হচ্ছে প্রজাতিগত প্রতিরক্ষা ব্যবস্থা। এই যে আমরা মানুষ এই যে চিন্তা করো, এই যে প্লাজমোডিয়াম ভাইভেক্স ম্যালেরিয়া পরজীবী, একটা পরজীবী আছে যেটা ম্যালেরিয়া সৃষ্টির জন্য দায়ী। ম্যালেরিয়া, এটাকে আমরা বলি ম্যালেরিয়া পরজীবী। চ্যাপ্টার 4-এ আছে, বায়োলজি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4-এ আছে ম্যালেরিয়া পরজীবী, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এটার সাইন্টিফিক নেম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এই ম্যালেরিয়া পরজীবী কিন্তু শুধুমাত্র মানুষের দেহে কি করে, রোগ সৃষ্টি করে, এবং মানুষও কিন্তু ওই ম্যালেরিয়া পরজীবীর বিরুদ্ধে মানুষের একটা প্রতিরক্ষা ব্যবস্থা আছে, এবং ওই ম্যালেরিয়া পরজীবীর বিরুদ্ধে একটা কি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে কার শরীরে, মানুষের শরীরে। তাহলে এই ম্যালেরিয়া পরজীবী শুধুমাত্র মানুষের শরীরে কি করে, ক্ষতি করার চেষ্টা করে। তাহলে স্পিসিস ইমিউনিটি, এবং সকল মানুষ, শুধু একটা মানুষ না, সকল মানুষেই এই ম্যালেরিয়া পরজীবী কি করতে পারে, ইনফেক্ট করতে পারে, এবং সকল মানুষই এই ম্যালেরিয়া পরজীবীর বিরুদ্ধে একটা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম। এটা হচ্ছে স্পিসিস ইমিউনিটি। একই প্রজাতির সবাই কি করে, একটা সেম প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে, যেটা যেমন ফর এক্সাম্পল ম্যালেরিয়া পরজীবীর বিরুদ্ধে। এটা হচ্ছে স্পিসিস ইমিউনিটি। যেমন করোনা ভাইরাস, আমি এটাকে স্পিসিস ইমিউনিটি, এই যে করোনা ভাইরাস যেটা, ঠিক আছে, এটা মানুষকে কি করতেছে, হার্ম করতেছে। আবার মাঝে মধ্যে এরকমও শুনছি যে এটা কি, যে গরুতেও পাওয়া যায়, মানে বিভিন্ন, যেমন বাঘের ক্ষেত্রেও শোনা গেছে কি, বাঘেও কি পাওয়া গেছে, করোনা ভাইরাস পাওয়া গেছে। সো এই ক্ষেত্রে এগুলা মানে প্রাণী, নর্মালি গৃহপালিত পশুতেও যাচ্ছে, আবার মানুষের শরীরেও এগুলা কি করতেছে, ইনফেক্ট করতেছে। তাহলে স্পিসিস ইমিউনিটি মানে হচ্ছে একই প্রজাতি নির্ভর আর কি, জাস্ট একটা সেম প্রজাতিতে কি করে, ইনফেক্ট করে কোনো একটা জীবাণু, এবং সবাই কি করতে, ওইটার বিরুদ্ধে একটা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলে। যেমন নাম্বার 2 আমরা এভাবে বলতে পারবো রেশিয়াল ইমিউনিটি। রেশিয়াল ইমিউনিটি মানে হচ্ছে গোষ্ঠী, এই যে আমরা গোষ্ঠী বলি না, যেমন আমরা তো মানুষ প্রজাতি, একটা হোমোসেপিয়েন্স, আমাদের মানুষের একটা প্রজাতি, বাট আমাদের মানুষের আমরা অনেকগুলো গোত্রে ডিভাইড করছি, অনেকগুলো গোষ্ঠী আছে। যেমন আমরা মানুষ তো অনেক, যেমন কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ, যেমন যারা নিগ্র, আমরা বলে থাকি নিগ্র, কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ। ঠিক আছে, কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গের ক্ষেত্রে দেখা গেছে যে কৃষ্ণাঙ্গ যারা, তাদের জন্য যক্ষা হওয়াটা ইজি হয়ে যায়, মানে তাদের যক্ষা রোগটা হওয়াটা একটু ইজি হয়ে যায়। মানে হচ্ছে যক্ষার জন্য একটা ব্যাকটেরিয়া দায়ী, তা হচ্ছে টিউবারকিউলোসিস। এটাকে অ্যাকচুয়ালি আরো পুরো নাম বললে আমি এভাবে বলতে পারি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা মূলত যক্ষা রোগের জন্য দায়ী বলতে পারো। তো দেখা যাচ্ছে যে এই ব্যাকটেরিয়াটা, বুঝছো, কৃষ্ণাঙ্গ যারা তাদেরকে বেশি ইনফেক্ট করে, আর শ্বেতাঙ্গ যারা তাদেরকে ইনফেক্ট কম করে। তার মানে শ্বেতাঙ্গরা এটার বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। তাহলে এটা হচ্ছে রেশিয়াল ইমিউনিটি বা গোষ্ঠীগত ইমিউনিটি। মানে হচ্ছে একই প্রজাতির আবার বিভিন্ন গোষ্ঠীর মধ্যে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতেছে। দেখো, যেমন এই ব্যাকটেরিয়াটা যেটা যক্ষা সৃষ্টি করে, সেটা কৃষ্ণাঙ্গ মানুষরা বেশি ইনফেক্টেড হয়। কারণ কি, কারণ এটার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা ওদের দুর্বল, বাট শ্বেতাঙ্গ যারা, তারা এটার বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারতেছে। তাহলে এই যে ইনেট ইমিউনিটির আবার রেশিয়াল ইমিউনিটিও হতে পারে, গোষ্ঠীগত ইমিউনিটি। তারপর নাম্বার 3 হচ্ছে ইন্ডিভিজুয়াল ইমিউনিটি। এটা হচ্ছে কমন। ইন্ডিভিজুয়াল ইমিউনিটি, এটা হচ্ছে একদম কমন। ইন্ডিভিজুয়াল ইমিউনিটি মানে কি, সেটা হচ্ছে ওই যে ব্যক্তি থেকে ব্যক্তিতে ডিপেন্ড করে। যেমন আমরা বলে থাকি যে করোনা ভাইরাস কি করতেছে, মানুষকে কি করতেছে, করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে, আমরা বলে থাকি যে বয়স্করা
বয়স্করা করোনা ভাইরাসের প্রতি একটু কি মানে এটা উইক, যার কারণে ওখানে করোনা ভাইরাস ইজিলি কি করতে পারে, ওদেরকে ইনফেক্ট করতে পারে। বাট যারা বাচ্চা বা ইয়াং আমরা বলে থাকি, তারা কি করে, তারা মোটামুটি এটার বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে এবং সুস্থ হতে পারে, এবং আস্তে আস্তে রিকভারের মাধ্যমে কী হয়ে যায়, সুস্থ হয়ে যায়। তাহলে ইন্ডিভিজুয়াল, ব্যক্তি থেকে ব্যক্তিতে ডিপেন্ড করে। একটা ব্যক্তি, কেউ কেউ উইক ইমিউন, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে একজন ব্যক্তি যদি তুমি তুলনা করো, তাহলে দেখা যাচ্ছে যে তোমার ইমিউনিটি ভালো হইতে পারে, আবার ওর ইমিউনিটিটা খারাপ হইতে পারে। যেমন তুমি যদি বয়স্কের সাথে ইয়াংয়ের তুলনা করো, বয়স্কদের ইমিউনিটিটা উইক, আর ইয়াং পিপল যারা, তাদের ইমিউনিটিটা স্ট্রং। তাহলে ইন্ডিভিজুয়াল ইমিউনিটিটা ডিপেন্ড করতেছে, যদি অল অ্যাবাউট ইনেট ইমিউনিটি। বাট আমরা ইনেট ইমিউনিটিকে এভাবে ডিভাইড করতে পারি, এই সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা যেটা আমরা জন্মের সময় থেকে শুরু করে আজীবন আমাদের শরীরে থাকে, এবং এটার বিরুদ্ধে, জীবাণুর বিরুদ্ধে কি করে, একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে খুব দ্রুতভাবে। এগুলাই হচ্ছে ইনেট ইমিউনিটি। এবং ইনেট ইমিউনিটি বলতে আমরা ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন অফ ডিফেন্সকে বলতে পারি। তাহলে এখানে আলাদাভাবে আর ইনেট ইমিউনিটি ব্যাখ্যা দিতে হবে না, কারণ ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্স মানে তোমরা বুঝো যে যখন কোনো একটা জীবাণু বাইরে থেকে আমাদের বডির ভিতরে আসতে চায়, ফার্স্ট লাইন অফ ডিফেন্স এটাকে আসতে বাধা দেয়। যদি এটাকে পরাস্ত করে ফার্স্ট লাইন অফ ডিফেন্সকে, তাহলে সেকেন্ড লাইন অফ ডিফেন্সে যে ইমিউনি সেলগুলো আছে, ওই ইমিউনি সেলগুলো ওইটার বিরুদ্ধে অ্যাকশন নিবে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে। ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস করে ওই জীবাণুকে কি করে ফেলবে, মেরে ফেলবে। এটা কি কারোর জন্য ওয়েট করবে? এটা তো আমাদের বডিতে কন্টিনিউয়াসলি হচ্ছে, আজীবন আসতেছে, এবং খুব দ্রুতভাবে এটা আমাদের বডিতে কন্টিনিউয়াসলি হচ্ছে। এই প্রতিরোধ ব্যবস্থাটা না থাকলে তো তুমি তো সহজে কোনো একটা ভাইরাস দ্বারা, কোনো একটা ব্যাকটেরিয়া দ্বারা তুমি কি হয়ে যেতে পারো, আক্রান্ত হয়ে যেতে পারো। যেমন কতগুলো হয় না ব্যাকটেরিয়াল ডিজিজ হয় না, এই যে মানুষের যক্ষা হচ্ছে, সব এই যে যক্ষাটা হচ্ছে, তোমার কি যক্ষা হচ্ছে না। তার মানে তোমার বডিতে যে ইনেট ইমিউনিটিটা আছে, এটা স্ট্রং ইমিউন, তুমি হচ্ছে স্ট্রং ইমিউন, তোমার ইনেট ইমিউনিটিটা স্ট্রং, কারণ এটার বিরুদ্ধে একটা অ্যাকশন নিচ্ছে, যার কারণে এই রোগটা তোমার হচ্ছে না। তো আজীবন এই জিনিসটা তোমার বডিতে চলতেই থাকবে, জন্মের সময় থেকে শুরু করে আজীবন, এবং খুব দ্রুতভাবে কাজ করে এগুলা, ঠিক আছে। এবং এভাবে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া বা ভাইরাস যেগুলো আমাদের বডিতে হার্ম করার চেষ্টা করে, তাদেরকে মেরে ফেলে, বডি থেকে আউট করে দেয়, অথবা বডিতে আসতে বাধা দেয়। এটাই হচ্ছে ইনেট ইমিউনিটি, মানে ফার্স্ট লাইন অফ ডিফেন্স এবং সেকেন্ড লাইন অফ ডিফেন্স, ঠিক আছে। এটা তো আশা করি বুঝছো। ইনেট ইমিউনিটিটা অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এটার কথা বলবো। অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা, এটাকে বলে বাংলায় অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা। এখন দেখো অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা মানে কি, এটা ইন্টারেস্টিং। অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা মানে কি, অ্যাকচুয়ালি এতক্ষণ পর্যন্ত আমরা ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্স নিয়ে আলোচনা করছি। এই জায়গায় ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্সের পর যে থার্ড লাইন অফ ডিফেন্সটা আছে, এটা কাজ করবে। তো অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থাকে তুমি থার্ড লাইন অফ ডিফেন্স বলতে পারো। এবং থার্ড লাইন অফ ডিফেন্স কখন হয়, সেটা হচ্ছে জন্মের আগে, মানে জন্মের সময় থেকে, নাকি জন্মের পর। জন্মের পর, তার মানে ইনেট ইমিউনিটি হচ্ছে জন্মের সময়, মানে যখন মায়ের পেটে ছিলে তখন থেকে শুরু করে আজীবন এটা তোমার বডিতে থাকবে। এবং অ্যাকোয়ার্ড মানে তোমাকে এটা অর্জন করতে হবে, এটা তোমার বডিতে এটাকে অর্জিত হবে, জন্মের সময় থেকে থাকবে না। তার মানে জন্মের পর থেকে তোমার বডিতে যে প্রতিরোধ ব্যবস্থাটা গড়ে উঠে, জন্মের সময় না, জন্মের পর। এবং এই প্রতিরোধ ব্যবস্থা সবসময় গড়ে ওঠে না, যখন কোনো একটা ভাইরাস, যখন কোনো একটা ব্যাকটেরিয়া, যখন কোনো একটা জীবাণু সেকেন্ড লাইন অফ ডিফেন্সকে ফাঁকি দিয়ে ইনফেক্ট করার চেষ্টা করে, তখন কাজ করবে এই অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা বা থার্ড লাইন অফ ডিফেন্স, যেটাকে আমরা বলে থাকি। তো জন্মের পর থেকে কোনো জীবাণু যখন আমাদের বডিতে কি করতে চায়, ইনফেকশন করতে চায়, তখন বডির ভিতরে একটা ইমিউনো রেসপন্স কাজ করে, ইমিউনো সারা কাজ করে। একটা ইমিউনো রেসপন্স কি করে কাজ করে, যে আমাদের বডিতে একটা ভাইরাস ঢুকছে বা একটা ব্যাকটেরিয়া ঢুকছে,
এ কি করতে চাচ্ছে, ইনফেকশন করতে চাচ্ছে, সেকেন্ড লাইন অফ ডিফেন্সকে তো ফাঁকি দিয়ে দিছে, এবার থার্ড লাইন অফ ডিফেন্স কি করবে, এটার বিরুদ্ধে একটা ইমিউনো রেসপন্স দিবে, সারা দিবে, মানে এটাকে মেরে ফেলার জন্য এটার বিরুদ্ধে একটা কি দিবে, সারা দিবে, একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে। মানে এটাকে বলতে পারো জরুরি মিটিংয়ের সাথে তুলনা করতে পারো। এই যে করোনা ভাইরাস যখন আমাদের দেশে আস্তে আস্তে আসা শুরু করছে, যখন দেখা যাচ্ছে যে না করোনা ভাইরাস কী করবে, আমরা প্রথমে মনে করছিলাম না এটা ইতালিতে হচ্ছে, এটা ইউএসএতে হচ্ছে, এটা ওই কান্ট্রিগুলোতে হচ্ছে, বাংলাদেশ তো অনেক দূরে, বাংলাদেশে আসবে না আলহামদুলিল্লাহ, বাট আসছে তো। তো যখন আসছে সরকার কি করছে, একটা জরুরি মিটিং ডাকছে না, যে কিভাবে এই করোনা ভাইরাসকে মোকাবেলা করা যায়, একটা জরুরি মিটিং। তো বলতে পারো যে এই অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা একটা জরুরি মিটিং, মানে হচ্ছে যখন কোনো জীবাণু সেকেন্ড লাইন অফ ডিফেন্সকে ফাঁকি দিয়ে দিবে, সেকেন্ড লাইন অফ ডিফেন্সকে ফাঁকি দিয়ে দিবে, এখন যে কাজ করবে সেটা হচ্ছে থার্ড লাইন অফ ডিফেন্স। তার মানে এখন তো সে সেকেন্ড লাইন অফ ডিফেন্সকে ফাঁকি দিয়ে দিয়েছে জীবাণুটা, এখন তো সে বডিকে ইনফেক্ট করার জন্য প্রস্তুত। এখন ফাইনাল একটা জরুরি মিটিং ডাকতে হবে, একটা স্টেপ নিতে হবে, এবং ওই জরুরি মিটিংয়ের মাধ্যমে আমাদেরকে একটা প্রতিরোধ ব্যবস্থা বডিতে গড়ে তুলতে হবে, আমাদেরকে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে, সেটা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা জন্মের পরে হয় এবং কোনো জীবাণু যখন আমাদের বডিতে ইনফেকশন করে তখনই জিনিসটা গড়ে ওঠে। ঠিক আছে, তাহলে জন্মের পর থেকে শুরু করে, জন্মের পর থেকে যখন কোনো জীবাণু আমাদের বডিতে প্রবেশ করে, বডিকে ইনফেকশন করার চেষ্টা করে, তখন আমাদের বডির ভিতরে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে, যেটা জন্মের সময় ছিল না, জীবাণু ইনফেকশন করার পর হয়েছে, জরুরি মিটিং আর কি, জীবাণু ইনফেকশন করার পর হয়েছে। টার্মগুলো বোঝার চেষ্টা করে, আমি এভাবে বোঝাচ্ছি কি জন্য, যাতে তুমি অর্জিত মানে ইনেট মানে এগুলো বুঝতে পারো, সহজাত এবং অর্জিত এই কথাগুলো বুঝতে পারো। আহামরি পড়া না, এগুলা জাস্ট কথাগুলো বুঝতে হবে। তো জন্মের পর থেকে কোনো জীবাণু যখন আমাদের বডিতে ইনফেকশন করার চেষ্টা করে বা ইনফেকশন করার সময় আমাদের বডিতে একটা জরুরি মিটিং শুরু হয়, মানে আমাদের বডিতে একটা জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে, সেটা হচ্ছে অর্জিত। অর্জিত মানে এটা আমরা জন্ম থেকে অর্জন করি না, এটা আমাদেরকে জন্মের পরে অর্জন করতে হবে। কখন? যখন কোনো জীবাণু আমাদের বডিতে ইনফেকশন করার সময়। অথবা জিনিসটা এভাবে হইতে পারে যে ভ্যাকসিনের মাধ্যমেও হইতে পারে, অথবা ভ্যাকসিনের মাধ্যমেও অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠতে পারে। তার মানে ভ্যাকসিন কি তুমি কি জন্মের মানে যখন মায়ের পেটে থাকো তখন কি ভ্যাকসিন নাও তো না, তাই না? কোনো একটা সময় কি যখন তুমি আস্তে আস্তে একটু বড় হবে, ঠিক আছে, তখন আমরা এখানে কিনি ভ্যাকসিন নিই কতগুলা। তো এগুলো কি জন্মের আগে নেই না জন্মের সময় নেই না জন্মের পরে নেই? অবশ্যই জন্মের পরে। তাহলে ভ্যাকসিনের মাধ্যমে এও কি একটা অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের বডিতে গড়ে ওঠে। তাহলে অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা তোমাকে দুইটা টার্ম বুঝতে হবে, একটা হচ্ছে জন্মের পর থেকে কখন, যখন কোনো রোগ জীবাণু আমাদের বডিতে ইনফেকশন করার সময়, ইনফেকশন করার চেষ্টা করে, ডিজিজ করার চেষ্টা করে, রোগ করার চেষ্টা করে বা রোগ করতে যাবে এমন মুহূর্ত, তখন অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। অথবা ভ্যাকসিনের মাধ্যমে কি হতে পারে, অর্জিত প্রতিরক্ষা গড়ে উঠতে পারে। ওই যে আমরা ভ্যাকসিন নিই না, আমরা মনে আছে ছোটবেলায় কি হয়, আমরা ভ্যাকসিন নেই, কি ভ্যাকসিন, আমি তো পড়াবো অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা, এগুলো কথা আসবে। ভ্যাকসিনের মাধ্যমে কিন্তু আমাদের বডিতে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, যেটা জন্মের সময় ছিল না, এটা আমাকে অর্জন করতে হয়েছে। কিসের মাধ্যমে? ভ্যাকসিনের মাধ্যমে। অথবা কোনো জীবাণু যখন আমার বডিকে হার্ম করতে চেষ্টা করে বা আমার বডিতে ডিজিজ করার ফাইনাল স্টেপে যখন চলে আসে, তখন অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। তাহলে দুইটা ওয়ার্ড মনে রাখবা, ইনেট মানে হচ্ছে জন্মের সময় এবং আজীবন থাকবে এবং খুব দ্রুতভাবে কাজ করবে। ইনেট মানে হচ্ছে জন্মের সময় এবং আজীবন থাকবে, খুব দ্রুতভাবে কাজ করবে। আর অর্জিত বা অ্যাকুরেট মানে হচ্ছে জন্মের পরে কাজ করবে এবং খুব ধীরে ধীরে কাজ করবে। অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা খুব ধীরে ধীরে কাজ করবে, এতটা দ্রুতভাবে কাজ করবে না, কারণ অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠতে একটু সময় লাগে। অর্জিত প্রতিরোধ ব্যবস্থা আমাদের বডিতে গড়ে উঠতে, যেহেতু এটাকে আমাকে অর্জন করতে হবে, একটু তো সময় লাগবে। কোনো কিছু অর্জন করতে হলে তো একটু সময় লাগে। তুমি যদি এইচএসসি সার্টিফিকেট অর্জন করতে চাও, তোমাকে 2 বছর ওয়েট করতে হবে, তোমাকে 2 বছর শ্রম সাধনা করে এইচএসসি সার্টিফিকেটটা অর্জন করতে হবে। তেমনি আমার বডিতে যখন অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাইবো, তখন অবশ্যই একটু সময় লাগবে। এটা খুব ধীরে ধীরে সংগঠিত হয়। আর ইনেট যেহেতু এটা জন্মের সাথে আজীবন থাকে এবং এটা খুব দ্রুততর কি হয়, কার্যকর হয়। বুঝা গেছে? আর একটা জিনিস মনে রাখবা, এটা হচ্ছে স্পেসিফিক, আর এটা হচ্ছে ইনেট ইমিউনিটি হচ্ছে নন স্পেসিফিক।
এই কথাটা কিন্তু আমি ইনে ফার্স্ট লাইন অফ ডিফেন্স সেকেন্ড লাইন অফ ডিফেন্স পড়ার সময় বলছিলাম। অ্যাকচুয়ালি ইনেট মানে হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স সেকেন্ড লাইন অফ ডিফেন্স, এবং ফার্স্ট লাইন অফ ডিফেন্স এবং সেকেন্ড লাইন অফ ডিফেন্স দুটাই কিন্তু নন স্পেসিফিক ছিল। তো ইনেট ইমিউনিটিও নন স্পেসিফিক মানে বুঝো, নন স্পেসিফিক মানে হচ্ছে এটা চাইলে সব কিছুর বিরুদ্ধে অ্যাকশন নেয়, মানে কোনোটা স্পেসিফিক না, কোনো একটা নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে শুধু এরা কাজ করে না, এরা সব কিছুর বিরুদ্ধে, সেটা জীবাণুও হইতে পারে আবার জীবাণু নাও হইতে পারে, সব কিছুর বিরুদ্ধে এরা কি করে কাজ করে, যার কারণে আমরা এদেরকে স্পেসিফিক বলতে পারি না। এরা চাইলে কোনো একটা বিষাক্ত পদার্থ আমাদের বডিতে প্রবেশ করছে, তো বিষাক্ত পদার্থের বিরুদ্ধে কি করবে, অ্যাকশন নেবে। অথবা দেখা যাচ্ছে একটা ক্ষতি করবে না, মানে কোনো একটা মলিকুল বা কোনো একটা পদার্থ আমার বডিতে প্রবেশ করবে, তবে এটা অক্ষতিকর, হার্মফুল না, এটার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে ফেলতেছে, এটার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে ফেলতেছে। তাহলে এরা আসলে কোনো কিছুকে টার্গেট না করে সব কিছুর বিরুদ্ধে অ্যাকশন নেয়, যার কারণে এটা হচ্ছে নন স্পেসিফিক। বাট অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে স্পেসিফিক, একটা নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে কাজ করে, একটা নির্দিষ্ট, মানে নির্দিষ্ট, ধরো একটা ব্যাকটেরিয়া আমার বডিতে প্রবেশ করছে না, ঠিক আছে, এটা হচ্ছে জীবাণু। এখন এই জীবাণুর বিরুদ্ধেই কাজ করবে শুধু অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা, শুধু এই জীবাণুকে কিভাবে মারতে হয় আমাদের বডিতে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে, এবং এই জীবাণুর বিরুদ্ধে কি নিবে, অ্যাকশন নিবে, শুধুমাত্র এই জীবাণুর বিরুদ্ধে। ধরো একটা ভাইরাস প্রবেশ করছে না, একটা কি প্রবেশ করছে, ভাইরাস প্রবেশ করছে না, এই শুধুমাত্র এই ভাইরাসকে মারার চেষ্টা করবে, তাহলে এটা হচ্ছে স্পেসিফিক, নির্দিষ্ট, ঠিক আছে। আচ্ছা, তার মানে অর্জিত প্রতিরোধ ব্যবস্থাটা কি বুঝতে পারছো? অ্যাকুয়ার্ড ইমিউনিটিকে আমরা এভাবে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে, দেখো আমি এখানে বইয়ের মতো পড়াচ্ছি, মানে বইয়ে যা আছে ওভাবে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো এটা হচ্ছে তোমার, এটাকে এভাবে ডিভাইড করতে পারো, একটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাকুয়ার্ড ইমিউনিটি, আর একটা হচ্ছে প্যাসিভ অ্যাকুয়ার্ড ইমিউনিটি। ইংরেজিতে বলতেছি, বাংলা এটা বলে দিচ্ছি। অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়, প্যাসিভ মানে হচ্ছে অক্রিয়। তাহলে অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাকুয়ার্ড ইমিউনিটি মানে সক্রিয় অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা, আর একটা হচ্ছে প্যাসিভ অ্যাকুয়ার্ড ইমিউনিটি, আর একটা হচ্ছে অক্রিয় অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা। অ্যাক্টিভ মানে কি, প্যাসিভ মানে কি? অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস তো কোর্সও আশা করি মোটামুটি বুঝতেছে অ্যাক্টিভ প্যাসিভ মানে কি। অ্যাক্টিভ মানে সরাসরি, প্যাসিভ মানে হচ্ছে সরাসরি না। কিন্তু সরাসরি বলতে এটা কি বোঝাচ্ছে, ওই যে আমি তোমাদেরকে বললাম যে অ্যাকুয়ার্ড ইমিউনিটি বলতে আমরা বুঝে থাকি থার্ড লাইন অফ ডিফেন্সকে, এটা আমরা বুঝে থাকি থার্ড লাইন অফ ডিফেন্সকে। কি রে ভাই, থার্ড লাইন অফ ডিফেন্স কি? থার্ড লাইন অফ ডিফেন্স হচ্ছে একেবারে লাস্ট স্টেপ, লাস্ট ডিফেন্স সিস্টেম, যেটা জীবাণুর বিরুদ্ধে একটা ফাইনাল অ্যাকশন নেয়, এবং এটা স্পেসিফিক। এটা কি স্পেসিফিক, এটা শুধুমাত্র জীবাণুর বিরুদ্ধে কাজ করবে, একটা নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে কাজ করবে, অন্য কোনো বিরুদ্ধে কাজ করবে না, শুধুমাত্র একটা নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে কি করবে, কাজ করবে। এ যদি চিন্তা করে আমি ব্যাকটেরিয়াকে মারবো, তাহলে এ ব্যাকটেরিয়াকেই মারবে, অন্য কিছুকে না। এ যদি চিন্তা করে ভাইরাসকে মারবে, এ ভাইরাসকেই মারবে, অন্য কাউকে না। বুঝা গেছে? স্পেসিফিক। তো অ্যাকচুয়ালি অ্যাকুয়ার্ড ইমিউনিটি হচ্ছে থার্ড লাইন অফ ডিফেন্স। আবার এখানে দুইটা সেল কাজ করে, একটা হচ্ছে টি লিম্ফোসাইট আর একটা হচ্ছে বি লিম্ফোসাইট। এগুলো হচ্ছে কি শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা তো অনেক ধরনের, তার মধ্যে টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট ছাড়া বাকিগুলা সেকেন্ড লাইন অফ ডিফেন্সে কাজ করে। তো এই টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইটই কাজ করে থার্ড লাইন অফ ডিফেন্সে, এবং এটা স্পেসিফিক, এটা একটা নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধেই কাজ করে, স্পেসিফিক। এখন টি কি করে? টি সেল লিম্ফোসাইট জীবাণুকে ধ্বংস করে, তেমনি বি লিম্ফোসাইটও কি করে? জীবাণুকে কি করে? ধ্বংস করে। কিভাবে? যেমন বি লিম্ফোসাইট জীবাণুকে ধ্বংস করে অ্যান্টিবডি তৈরির মাধ্যমে। কিসের মাধ্যমে? অ্যান্টিবডি চিনো না? হ্যাঁ, অ্যান্টিবডি তো চিনি না। অ্যান্টিবডি ছিল না বলতে ওই ব্লাড গ্রুপিংয়ে পড়ছিল অ্যান্টিবডি, অ্যান্টিজেন, এই কথাগুলো পড়ছিলাম। অ্যান্টিজেন মানে কি? আমাদের বডিতে বাইরে থেকে যে জিনিসই প্রবেশ করবে এটাই অ্যান্টিজেন। একটা কথা হচ্ছে অ্যান্টিজেন মানে কি, এই কথাগুলো হয়তো আমি বলছি ফার্স্ট এবং সেকেন্ড লেকচারে, তোমরা জানো, তবু আজকে মনে হয় অনেকে প্রথম ক্লাস করতেছো, এটা একটু বলি যে অ্যান্টিজেন মানে কি। অ্যান্টিজেন মানে হচ্ছে আমাদের বডিতে বাহিরে থেকে যে জিনিসে প্রবেশ করে সবগুলো অ্যান্টিজেন, মানে সোজা হিসেবে অ্যান্টিজেন মানে হচ্ছে বহিরাগত জিনিস।
আর অ্যান্টিবডি মানে হচ্ছে যে আমাদের বডিতে বি লিম্ফোসাইট, বিশেষ করে আরও ভাগ আছে পরে দেখাবো, বি লিম্ফোসাইটের একটা সেল আছে প্লাজমা সেল, ওই প্লাজমা সেল অ্যান্টিবডি তৈরি করে এবং অ্যান্টিবডি কী করে ওই অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে অ্যান্টিজেনকে মেরে ফেলতে সাহায্য করে বা অ্যান্টিজেনকে ধ্বংস করে ফেলতে সাহায্য করে বা ইনঅ্যাক্টিভ করে ফেলতে সাহায্য করে। ধরো একটা ব্যাকটেরিয়া প্রবেশ করছে, এটা একটা ব্যাকটেরিয়া, তাহলে এটা একটা অ্যান্টিজেন, বহিরাগত জিনিস, ঠিক আছে, বাইরে থেকে ব্যাকটেরিয়া প্রবেশ করলে এটা বহিরাগত জিনিস। তো আমাদের এই বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করবে এবং এইটার বিরুদ্ধে একটা অ্যাকশন নিবে, অ্যাকশন নিয়ে এটাকে মেরে ফেলতে সাহায্য করবে অথবা ইনঅ্যাক্টিভ করে ফেলবে, নিষ্ক্রিয় করে ফেলবে। তো মোটামুটি আমি বলতে চাচ্ছি এটা স্পেসিফিক, এবং তার মানে আমাদের বডিতে যখন বহিরাগত কোনো জিনিস প্রবেশ করে তখন ওইটার বিরুদ্ধে থার্ড লাইন অফ ডিফেন্স কী করে, একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। বহিরাগত জিনিস যখন প্রবেশ করে তখন থার্ড লাইন অফ ডিফেন্সের বি লিম্ফোসাইট বা প্লাজমা সেল, যেটাই বলি, পরবর্তীতে ডিটেলস পড়লে বুঝবা, অ্যান্টিবডি তৈরির মাধ্যমে অ্যান্টিজেনকে কী করে, নিষ্ক্রিয় করার বা মেরে ফেলার জন্য চেষ্টা করে। তাহলে আমাদের বডিতে কি তৈরি হয়, অ্যান্টিবডি তৈরি হয়। তৈরি করে কে, এই বি সেলের, অ্যাকচুয়ালি বি সেল করে না, বি সেলগুলো ডিভাইড হয়ে কতগুলো প্লাজমা সেল তৈরি করে, কতগুলা প্লাজমা সেল তৈরি করে এবং ওই প্লাজমা সেলগুলো অ্যান্টিবডি রিলিজ করে। তাহলে আমাদের ভিতরে হচ্ছে তো, বডির ভিতরে হচ্ছে তো, এবং বডির কোত্থেকে হচ্ছে, বি প্লাজমা সেল থেকে তো হচ্ছে। তার মানে এই জিনিসটা তো বুঝছো। তাহলে অ্যাক্টিভ ইমিউনিটি বুঝতে পারবা। অ্যাক্টিভ মানে হচ্ছে যখন কোনো জীবাণু আমাদের বডিতে আসে, মানে কোনো অ্যান্টিজেন আমাদের বডিতে আসে, তখন আমাদের বডির ভিতরে ওই বি লিম্ফোসাইটের প্লাজমা সেল কি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে। এবার অ্যান্টিবডি তৈরি, এটা আমাদের বডির ভিতরেই তো হচ্ছে, আমাদের বডির ভিতরে আমাদের বডি কোষিত করতেছে। কে কোন কোষ, বি লিম্ফোসাইটের প্লাজমা সেল কি তৈরি করতেছে, অ্যান্টিবডি তৈরি করতেছে। কেন তৈরি করছে, এমনি এর ইচ্ছের জন্য না, আমাদের বডির ভিতরে অ্যান্টিজেন প্রবেশ করছে না, অ্যান্টিজেনের বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে হবে না, অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য কি করছে, এ অ্যান্টিবডি তৈরি করছে। কে, আমাদের সেল, কে, বি লিম্ফোসাইটের প্লাজমা সেল, থার্ড লাইন অফ ডিফেন্সের আর কি। এই যে অ্যান্টিবডি তৈরি হয়েছে, এবার অ্যান্টিবডি তৈরি হওয়ার মাধ্যমে একটা জীবাণুর বিরুদ্ধে যে অ্যাকশন নেওয়া, এটাই হচ্ছে অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। প্রত্যক্ষ বা সক্রিয়, যেটাই বলি সক্রিয় অ্যাকোয়ার্ড ইমিউনিটি, যেটা আমাদের বডির ভিতরেই আমাদের সেলই তৈরি করতেছে। কখন, কোনো জীবাণু যখন আমাদের বডির ভিতরে প্রবেশ করে ডিজিজ করার ফাইনাল স্টেপে চলে আসে, তখনই আমাদের বডির ভিতরের কোষ থেকে অ্যান্টিবডি তৈরি হয় বা অ্যান্টিবডি ওই অ্যান্টিজেনটাকে মেরে ফেলে। এটা একটা এক্সাম্পল দিই। ধরো আমরা আমাদের মনের অজান্তে বা ইচ্ছে করে হোক অনিচ্ছাকৃত হোক, আমরা কিন্তু আমাদের বডিতে কিন্তু অনেক জীবাণু প্রবেশ করে। যেমন হাসপাতালে তুমি যখন যাবা, হাসপাতাল হচ্ছে তোমার মানে ডিজিজ, মানে কোনো জীবাণু সংক্রমণের একটা বেস্ট জায়গা হাসপাতাল, বুঝছো, জীবাণু সংক্রমণের একটা বেস্ট জায়গা। মানে হাসপাতালের মানুষরা মানে সহজে জীবাণু দ্বারা আক্রান্ত হইতে পারে। এখন হাসপাতালে যারা আছে, ডাক্তার থেকে শুরু করে নার্স, তারপর ধরো যারা ভিজিট করতে যায়, রোগীকে ভিজিট করতে চায় বা দেখতে চায় আত্মীয় স্বজনরা, তারা কিন্তু ইজিলি কি হইতে পারে, কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হইতে পারে। এখন ওরা মনের অজান্তেই হয় অবশ্য। তো যখন ওরা জীবাণু দ্বারা আক্রান্ত হয় তখন জীবাণু বডিতে প্রবেশ করে, এবং বডিতে প্রবেশ করলে তখন ওই জীবাণুটা অ্যান্টিজেন, ওই জীবাণুর বিরুদ্ধে অ্যাক্টিভ ইমিউনিটি কি তৈরি করে, অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি কি করে, আমাদের সেল আছে না, ওই আমাদের সেল অ্যান্টিবডি তৈরি করে ওটার বিরুদ্ধে একটা কি নেয়, অ্যাকশন নেয়। এটাই হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। ওকে, তো এই অ্যাক্টিভ ইমিউনিটিটা দুই ধরনের, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। ভাই বলতে পারো যে এগুলো কি লিখলেন, যে ন্যাচারাল আর্টিফিশিয়াল, এগুলো মানে কি? ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিকভাবে, মানে হচ্ছে তোমার বডিতে প্রাকৃতিকভাবে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। প্রাকৃতিকভাবে বলতে ওই যে বললাম, হাসপাতালে যখন গেলা, কাউকে ভিজিট করতে গেলা, বা ধরো তুমি নার্স বা তুমি ডাক্তার, তুমি একজন ভাইরাস আক্রান্ত রোগীকে বা ব্যাকটেরিয়া আক্রান্ত রোগীকে তুমি কি করতেছো, ট্রিটমেন্ট করতেছো। তো তুমি ওই রোগীটার সংস্পর্শে আসলে মনের অজান্তেই ওইটা কি হইতে পারে, সংক্রমিত হইতে পারে, ট্রান্সমিটেড হইতে পারে, তাহলে তুমি ইনফেক্টেড হয়ে যেতে পারো। এখন তুমি যখন ইনফেক্টেড হয়ে যাও তখন ওই এই বাইরে থেকে যে জিনিসটা প্রবেশ করছে ওইটা অ্যান্টিজেন না, যে ভাইরাসটা প্রবেশ করছে। এখন ভাইরাস যখন প্রবেশ করবে তখন একটা অ্যান্টিবডি তৈরি হবে আমাদের বডির ভিতর থেকে, ন্যাচারালি তৈরি হবে। ন্যাচারালি আমাদের বি সেলের প্লাজমা সেল অ্যান্টিবডি তৈরি করবে।
ন্যাচারালি তোমার বডিতেই হচ্ছে, ন্যাচারালি হচ্ছে নাকি? ন্যাচারালি না, এটা ন্যাচারালি তো হচ্ছে। তোমার বডির যে বি সেল আছে, বি লিম্ফোসাইট, বি সেলের প্লাজমা সেলটা অ্যান্টিবডি তৈরি করতেছে কাকে? ওই অ্যান্টিজেনটাকে মারার জন্য, ওই অ্যান্টিজেনটাকে মারার জন্য, ঠিক আছে? আর আর্টিফিশিয়াল মানে কি? আর্টিফিশিয়াল মানে হচ্ছে এটা ন্যাচারালি তোমার বডিতে তৈরি হবে না, এটাকে আমাকে তৈরি করাইতে হবে কিসের মাধ্যমে? ভ্যাকসিনের মাধ্যমে। কিসের মাধ্যমে? ভ্যাকসিনের। মানে ঘটনা হচ্ছে জিনিসটা এভাবে যে ভ্যাকসিনের মাধ্যমে তোমাকে কি নিতে হবে, কি করতে হবে? তোমার বডিতে অ্যান্টিবডি তৈরি করাইতে হবে। নর্মালি এভাবে চিন্তা করো, আমি এই ভ্যাকসিন নিয়ে তো একটু বলবো ডিটেলস, তোমাদের বইয়ে দেখবা আছে ভ্যাকসিনেশন একটা টপিক আছে, ওইখানে তুমি ভ্যাকসিন নিয়ে বলতে পারবা। আমি কিছু ভ্যাকসিনের কথা তোমাদেরকে বলি, কিছু ভ্যাকসিনের কথা বলি। কিছু ভ্যাকসিনের নাম বলি আমি তোমাদেরকে, একটু নামটা লিখো, আমি পুরা ফর্মটা বলে দিচ্ছি। ওপিবি এটা একটা ভ্যাকসিন, আমি নাম বলবো, সমস্যা নাই। ওপিবি, তারপর ডিপিটি এটা একটা ভ্যাকসিন, তারপর বিসিজি এটাও আরেকটা ভ্যাকসিন, এরকম অনেক ভ্যাকসিন আছে, আমি কয়েকটা বলতেছি। তারপর হচ্ছে এমএমআর, এটাও একটা ভ্যাকসিন। আরও ভ্যাকসিন আছে, আমি যদি বলি হেপাটাইটিস বি ভ্যাকসিন, হেপাটাইটিস ভি ভ্যাকসিন, এরকম অনেক ভ্যাকসিন আছে। এখন অ্যাকচুয়ালি এই যে ভ্যাকসিনটা আমরা কীভাবে দিই? ইনজেকশনের মাধ্যমে পুশ করে, এটা যদি ইনজেকশন হয়, ইনজেকশনের মাধ্যমে পুশ করে আমরা কি দিই? ভ্যাকসিন দিই। এখন এখানে কিন্তু ভ্যাকসিনেশন টার্মটা তোমাকে বুঝতে হবে। অ্যাকচুয়ালি ভ্যাকসিনটা কেন দেওয়া হয় সেটা হচ্ছে মানে তুমি ইনফেক্টেড হওয়ার পর ভ্যাকসিন দেওয়া হয় নাকি ইনফেক্টেড হওয়ার আগে ভ্যাকসিন দেওয়া হয়, এটা একটু বুঝতে হবে, এই কথাটা একটু বুঝতে হবে। তুমি ইনফেক্টেড হওয়ার পর কি ভ্যাকসিন দেবা নাকি ইনফেক্টেড হওয়ার আগে ভ্যাকসিন দেবা, এই টার্মটা একটু বুঝতে হবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যাকসিনটা দেওয়া হয় ইনফেকশন হওয়ার আগে, নট ইনফেকশন হওয়ার পর। ইনফেকশন হওয়ার আগে মানে তুমি কোনো একটা ভাইরাস দ্বারা বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হওয়ার আগে তোমাকে ভ্যাকসিন দিতে হয়, ভ্যাকসিন কথাটা। তো নর্মালি তোমাকে আমি আরও সহজ করে দিচ্ছি জিনিসটা বোঝার জন্য, যে তুমি চিন্তা করো তুমি যখন একটু ছোট ছিলে তখন 4টা টিকা দিতে, মোটামুটি 4টা টিকা দিছিলা ইনজেকশনের মাধ্যমে। সেটা হচ্ছে হ্যাপাটাইটিস ভি ভ্যাকসিন দিছিলা, মনে করে দেখো। সেটা হচ্ছে জন্ডিস রোগের জন্য। সেটা হচ্ছে কিসের জন্য? জন্ডিস রোগের জন্য। কি ভ্যাকসিন? হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন। 4টা ইনজেকশনের মাধ্যমে ভ্যাকসিনটা দিতে হয়। এখন তখন কি তোমার জন্ডিস হয়েছিল? হয় নাই। এটা কেন দিছিলা? সেটা হচ্ছে এই হ্যাপাটাইটিস ভি ভ্যাকসিনটা যখন তুমি ইনজেকশনের মাধ্যমে দিবা, তখন এই ভ্যাকসিন দেওয়ার কারণে তোমার বডিতে একটা অ্যান্টিবডি তৈরি হবে। দেখো এটা আর্টিফিশিয়াল, মানে এটা ন্যাচারালি তৈরি হচ্ছে না। আর্টিফিশিয়াল, ন্যাচারালি তৈরি হচ্ছে না তোমার বডিতে। তোমাকে এই বডিটা ভ্যাকসিনের মাধ্যমে ন্যাচারালি অ্যান্টিবডি তৈরি করতে হবে। তার মানে তুমি যখন হ্যাপাটাইটিস ভি ভ্যাকসিনটা তোমার বডিতে পুশ করবে ইনজেকশনের মাধ্যমে, তখন এই ভ্যাকসিনের কারণে তোমার বডিতে অ্যান্টিবডি তৈরি হবে। কি তৈরি হবে? এই যে এখানে কি তৈরি হয়েছিল? ন্যাচারালি অ্যান্টিবডি তৈরি হয়েছিল না? এটা তো ন্যাচারালি হয়েছে, বাট এই ঘটনাটা কিন্তু আর্টিফিশিয়াল, মানে ভ্যাকসিন প্রয়োগের পর তোমার বডিতে অ্যান্টিবডিটা তৈরি হয়েছে। এখন কথা হচ্ছে ভাইয়া ভ্যাকসিনে কি এমন আছে যে এটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়েছে? ভাই আমরা তো জানি যদি বহিরাগত কোনো জিনিস প্রবেশ করে, মানে অ্যান্টিজেন, কোনো জীবাণু যদি প্রবেশ করে, তাইলে অ্যান্টিবডি, আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে ভ্যাকসিনটা অ্যাকচুয়ালি কি, যে এটা দেওয়ার কারণে আমার বডিতে অ্যান্টিবডি তৈরি হচ্ছে? অ্যাকচুয়ালি ভ্যাকসিনটা অ্যাকচুয়ালি জীবাণু দিয়ে তৈরি হয়। ভ্যাকসিনটা অ্যাকচুয়ালি জীবাণু। ভাইয়া এটা কি বললেন? জীবাণু তো আমাদের বডির জন্য খারাপ, আপনি উল্টা বলতেছেন ভ্যাকসিনটা উল্টা জীবাণু দিয়ে তৈরি হয়। তাহলে তো আপনি জেনে শুনে আমাদেরকে কি দিয়ে দিচ্ছেন, যে আপনি বলতে যাচ্ছেন যে কি আমরা জেনে শুনে ছোটবেলায় আমাদেরকে জীবাণু দিয়েছিলাম, তাই না? অ্যাকচুয়ালি ভ্যাকসিন কথাটা, ভ্যাকসিনেশন যখন আমি তোমাকে পড়াবো তখন বুঝবা যে অ্যাকচুয়ালি ভ্যাকসিন বলতে জীবাণুর কিছু অংশ, বাট জীবাণুটা ডিজিজ করে না। জীবাণুটা কি করে না? ডিজিজ করে না, বা ইনঅ্যাক্টিভ বলতে পারো, এগুলো আমি পড়াবো, ইনঅ্যাক্টিভ আর কি। তো অ্যাকচুয়ালি জীবাণুর কিছু অংশ দিয়ে ভ্যাকসিন তৈরি করা হয়। এখন ধরো ওই যে হ্যাপাটাইটিস বি ভাইরাস কি করে, তোমার যে জন্ডিসটা হয় সেটা কার কারণে হয়?
হেপাটাইটিস বি ভাইরাসের কারণে এটা হয়, তাই না? তো এই হেপাটাইটিস বি ভাইরাসের কিছু অংশ দিয়ে হেপাটাইটিস বি ভ্যাকসিনটা তৈরি করা হয়। এখন বলতে পারো যে হেপাটাইটিস বি ভাইরাস এটা যদি আমি বডিতে দিয়ে দিই তাহলে আমাদের বডিতে জন্ডিস এমনি হয়ে যাবে। না ভাইয়া, এই ভাইরাসের কিছু অংশ এবং এগুলো কিন্তু এমন অংশ দেওয়া হয় যেটা তোমার বডিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেয় না, কোনো কোনো সমস্যা হবে না, এমন কিছু অংশ দেওয়া হয় যেটা বডিতে পুশ করলে কোনো সমস্যা হবে না। কথা হচ্ছে ভাইয়া এটা কেন দেওয়ার দরকার আছে, এটা দিব কেন, যে ভাইরাসে এই হেপাটাইটিস ভাইরাসের কিছু অংশ কেন দিব, সেটা হচ্ছে তোমার বডিকে চিনাইতে হবে। তো তোমার বডিকে চিনাইতে হবে যে এটা চিনে রাখো, এটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, এটা হচ্ছে অ্যান্টিজেন। এই যে ভাইরাসের কিছু অংশ দিচ্ছ এটা কি অ্যান্টিজেন। এখন ভাইরাসটা তো ইনঅ্যাক্টিভ, মানে ভাইরাসের যে অংশটা দিচ্ছ বা ভাইরাসটা যে দিচ্ছ বা ভ্যাকসিন আকারে দিচ্ছ এটা তো ইনঅ্যাক্টিভ, মানে এটা জীবিত জীবাণু না, মানে এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ জীবাণু, ঠিক আছে, যেটা তোমার বডিতে হার্ম করবে না, তোমার বডিকে হার্ম করবে না। অবশ্যই হেপাটাইটিস বি ভাইরাসের জীবাণু দিবা, যেহেতু হেপাটাইটিস বি ভ্যাকসিন। তো হেপাটাইটিস বি ভ্যাকসিনটা তৈরি করা হয় এই ভাইরাসের কিছু অংশ দিয়ে, যেটা তোমার বডিতে প্রবেশ করালেও তোমার বডি কোনো সমস্যা হবে না। এখন এটা দেওয়া হয় কেন, কথা হচ্ছে এটা চিন্তা করে, এগুলো কিন্তু চিন্তার জিনিস, এগুলো মুখস্থর জিনিস না, এগুলো চিন্তার জিনিস। কেন এটা দেওয়া, সেটা হচ্ছে আচ্ছা এই ভাইরাসটা যখন তোমার বডিতে প্রবেশ করবে তাহলে ভাইরাসটা কি অ্যান্টিজেন না? এখন তুমি কি ওয়েট করবা কখন হেপাটাইটিস বি ভাইরাস তোমাকে ইনফেক্ট করবে, তোমার রোগটা করাবে, তুমি কষ্ট পাবা, তুমি কষ্টে ভুগবা, তারপর তুমি সুস্থ হবা, এরকম কি না। যে সকল ভ্যাকসিন আবিষ্কার হয়েছে ভ্যাকসিনগুলো আমাদের আগে থেকে নিয়ে বডিতে নিয়ে ফেলা হয় বা দিয়ে দেওয়া হয়। পরবর্তীতে যখন হেপাটাইটিস বি ভাইরাস যখন আমাদেরকে আক্রান্ত করার চেষ্টা করবে তখন আমার বডি তো অলরেডি অ্যান্টিবডি তৈরি, ওইটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি। এই যে হেপাটাইটিস বি ভ্যাকসিনটা যে দিলাম এটা তো ওই জীবাণু, ওই হেপাটাইটিস বি ভাইরাসে কিছু জীবাণু দিয়ে তৈরি হয়েছে, আর ওই জীবাণুটাই তো অ্যান্টিজেন। তো অ্যাকচুয়ালি তুমি কি করতেছো, ভ্যাকসিন দিয়ে ওই জীবাণু তোমার বডিকে ওই জীবাণুকে পরিচয় করাই দিচ্ছ, তোমার বডিকে ওই জীবাণুকে কি করে দিচ্ছ, পরিচয় করাই দিচ্ছ, অ্যান্টিজেন হিসেবে একে চিনে রাখো, ঠিক আছে। এটা যখন তুমি বডিতে পুশ করবা তখন এটা যেহেতু অ্যান্টিজেন, তাহলে অ্যান্টিজেনের বিরুদ্ধে তোমার বডিতে কি তৈরি হয়, অ্যান্টিবডি তৈরি হয়, এবং এই অ্যান্টিবডিটা আজীবন তোমার শরীরে থেকে যায়, এই অ্যান্টিবডিটা আজীবন তোমার শরীরে থেকে যায়। আর এটা আর্টিফিশিয়ালি হচ্ছে না, দ্যাটস ওয়াই ইট ইজ আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়ালি তো হচ্ছে নাকি, এটা কি তোমার বডিতে এমনি হচ্ছে, ভ্যাকসিনের মাধ্যমেই তো হচ্ছে। এখন এই অ্যান্টিবডিটা যে তৈরি হইলো, এখন কোনো এক সময় ভ্যাকসিন তো নিয়ে নিলা, কোনো এক সময় যদি হেপাটাইটিস বি ভাইরাস তোমার বডিকে ইনফেক্ট করার চেষ্টা করে, ভিতরে ঢুকে ইনফেক্ট করার চেষ্টা করে, তখন ওই যে অ্যান্টিবডি তৈরি করা আছে আগে থেকে সব সেট করা আছে, ওই অ্যান্টিবডি কি করবে, সরাসরি ওখানে যায় ওই হেপাটাইটিস বি ভাইরাসকে মেরে ফেলবে। আচ্ছা এটা তো হেপাটাইটিস বি ভ্যাকসিন, এটা মানে কি, এটা হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন, ওরাল পোলিও ভাইরাস, এটার ফুল ফর্ম হচ্ছে ওরাল পোলিও ভাইরাস এবং ওরাল পোলিও ভাইরাস ভ্যাকসিন। তো এটার পুরো নাম হচ্ছে ওরাল পোলিও ভাইরাস ভ্যাকসিন। ওই যে আমরা পোলিও টিকা খাওয়াই না, আমার মনে আছে তো যে বাচ্চাদের কি খাওয়ানো হয়, পোলিও টিকা খাওয়ানো হয়। তো এই পোলিও টিকাটা এটা একটা ভ্যাকসিন, এটা একটা ভ্যাকসিন, এবং এটা কি পোলিও ভাইরাস তোমাকে অ্যাটাক করার পরে খাওয়ানো হয় না অ্যাটাক করার আগে খাওয়ানো হয়? কি রে, সব বাচ্চারা খায় না নাকি? এভাবে ধীরে ধীরে তুমি পোলিও ভাইরাস আক্রান্ত হয়েছো তোমারে খাওয়াই, এই তুমি পোলিও ভাইরাস আক্রান্ত হয়েছো তোমারে খাওয়াচ্ছি, সবাই খাইতে পারে না? ইভেন কি আমরাও খাইছিলাম না? সবাই তো খাইতে পারে নাকি, যে আক্রান্ত হয়েছে তারা দড়ি দড়ি খাওয়াই, তুমি আক্রান্ত হয়েছো তাহলে তোমারই খাওয়াও, এরকম না ভাই। এটা হচ্ছে ভ্যাকসিন দেওয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি আগে ইনফেকশন হওয়ার আগে, মানে তোমার বডিতে একটা প্রিপারেশন তৈরি করে ফেলা। যখন ওই ভ্যাকসিনটা তোমাকে দিব, যখন কোনো এক সময় পোলিও ভাইরাস আসবে অ্যাটাক করার জন্য, সাথে সাথে ওই অ্যান্টিবডি তো তৈরি হওয়া আছে, কারণ ভ্যাকসিন যখন দিবা তখন তোমার বডিতে অ্যান্টিবডি তৈরি হবে, কারণ ভ্যাকসিন দিচ্ছ মানে কি অ্যান্টিজেন দিচ্ছ, ভ্যাকসিন দিচ্ছ মানে কি অ্যান্টিজেন দিচ্ছ। কোন অ্যান্টিজেন, ওই ভাইরাসের ওই জীবাণুরই অ্যান্টিজেন, ঠিক আছে। এবং অ্যান্টিবডি তোমার বডিতে তৈরি হওয়া থাকবে, কোনো এক সময় যখন পোলিও ভাইরাস অ্যাটাক করবে ওই অ্যান্টিবডি সরাসরি এটা যায় কি করে ফেলবে, মেরে ফেলবে। এটা হচ্ছে ডিপথেরিয়া, ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস। এটা হচ্ছে তিন ধরনের ব্যাকটেরিয়া মিলে মূলত এই ভ্যাকসিনটা তৈরি করা হয়। এখানে ডিপথেরিয়া রোগের জন্য একটা আছে,
তারপর পার্টিসিস মানে হুপিং কাশি, এটার জন্য একটা আছে টিটেনাস মানে ধনুষ্টঙ্কার। এটা একটা মিশ্র ভ্যাকসিন বলতে পারো। ডিফথেরিয়া, তিনটা আলাদা আলাদা রোগ, ডিফথেরিয়া, পার্টুসিস, টিটেনাস ভ্যাকসিন, যেটা দেওয়া হয় আমাদের বডিতে দেওয়া হয়। ঠিক আছে, নর্মালি এটার সাথে তোমরা পরিচিত, টিটেনাস ভ্যাকসিনের সাথে তোমরা পরিচিত, যে যখন কোনো নর্মালি যখন কোনো জিনিস ধরো শক্ত জিনিস, যেমন প্যারেক, প্যারেক যখন আমরা ছোটোবেলা অনেক সময় কি প্যারেক ফুটতাম, প্যারেক যখন আমার বডির ভিতরে এভাবে গেঁথে যেত বা বেশিরভাগ পায়ে হইতো, পায়ের ভিতরে যখন এতটুকু মানে প্যারেকের বেশিরভাগ অংশ ঢুকে যেত, তখন একটা টিটেনাস রোগ হওয়ার একটা শঙ্কা থাকে। তো এই টিটেনাস রোগের জন্য তো আমরা বসে থাকবো না, তো আমরা সরাসরি একটা টিটেনাস ভ্যাকসিন বা ডিপিটি ভ্যাকসিন দিয়ে ফেলি। আমরা সরাসরি একটা কি দিয়ে ফেলি, ডিপিটি ভ্যাকসিন দিয়ে ফেলি। যদি কোনো জীবাণু, যখন কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু প্রবেশ করবে, তখন ডিপিটি ভ্যাকসিন দেওয়ার ফলে ওখানে একটা অ্যান্টিবডি তৈরি হবে না, ওই অ্যান্টিবডিটা তো আজীবন থাকবে। যখন কোনো টিটেনাস বা এই ধরনের ব্যাকটেরিয়া মানে এই টিটেনাস রোগ সৃষ্টির জন্য দায়ী যে ব্যাকটেরিয়াটা ইনফেক্ট করার চেষ্টা করবে, তখন এই ভ্যাকসিনটা যদি দিছো ওখানে অ্যান্টিবডি তৈরি হচ্ছে না, ওই অ্যান্টিবডি এগুলোকে মেরে ফেলবে। ঠিক আছে, বিসিজি মানে কি? বিসিজি মানে হচ্ছে ব্যাসিলাস কেলমেট গুয়েরিন ভ্যাকসিন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যক্ষা ভাইরাসের জন্য। অ্যাকচুয়ালি এই ভ্যাকসিনটা একটু লিখে রাখতে পারো, টিবি ভাইরাস, টিবি ব্যাকটেরিয়া, ভাইরাস না সরি, এটা একটা ব্যাকটেরিয়ার জন্য, নাম হচ্ছে টিবি, টিউবারকুলোসিস। আমরা বলে থাকি যে যক্ষা, যক্ষা হলে রক্ষা নাই, এই কথার ভিত্তি নাই। কেন ভিত্তি নাই? কারণ এই ভ্যাকসিনটার জন্য। কেন ভিত্তি নাই? এই ভ্যাকসিনটার জন্য। ভ্যাকসিন যখন আবিষ্কার হয়ে গেছে, তাহলে আর যক্ষা তোমাকে কি কিছু কিছু কাণ্ড করবে? এখন তুমি কি যক্ষার জন্য ওয়েট করবা কখন তোমার যক্ষা হবে? ওয়েট করবা না, তুমি আগে আগে থেকে এই ভ্যাকসিনটা দিয়ে রাখবা, যাতে পরবর্তীতে যখন এই ব্যাকটেরিয়াটা টিউবারকুলোসিস মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, আমি শুরু দিয়ে লিখে দিয়েছিলাম, যেটা যক্ষা রোগের জন্য যায়, এটা একটা ব্যাকটেরিয়া। এবং এই ব্যাকটেরিয়াটা কোনো এক সময় যখন তোমার বডিতে হার্ম করার চেষ্টা করবে, তুমি আগে থেকে তো এই ভ্যাকসিনটা দিয়ে রাখছো। আর ভ্যাকসিন দিয়ে রাখলে, ভ্যাকসিন দিচ্ছ মানে কি, এটা সামান্য অংশ দিচ্ছ। ভ্যাকসিন দিচ্ছ মানে কি, এই ব্যাকটেরিয়াটা সামান্য অংশ দিচ্ছ। তো এটা অ্যান্টিজেন হিসেবে কাজ করতেছে ভ্যাকসিনটা। এবার অ্যান্টিজেন যখন দিবা, বডিতে অ্যান্টিবডি তৈরি হবে, আর অ্যান্টিবডিটা আজীবন থাকবে। যখন এই ব্যাকটেরিয়াটা তোমার হার্ম করার চেষ্টা করবে, তখন ভ্যাকসিনটা এটাকে মেরে ফেলবে, সরি ওই অ্যান্টিবডিগুলো এটাকে মেরে ফেলবে। মামার এটাও একটা মিশ্র ভ্যাকসিন। এটাকে বলা হয় মিজেলস মাম্পস রুবেলা। এটা তিন ধরনের রোগ, তিন ধরনের ডিজিজ। একটা হচ্ছে মিজেলস ডিজিজ, একটা হচ্ছে মাম্পস ডিজিজ, আর একটা হচ্ছে রুবেলা ডিজিজ। এটা একটা মিশ্র ভ্যাকসিন, এমআরআর ভ্যাকসিন। তো অ্যান্টিবডি দুইভাবে তৈরি হয়। একটা হচ্ছে ইনফেকশন হওয়ার কারণে ন্যাচারালি অ্যান্টিবডি তোমার বডিতে দুইভাবে তৈরি হতে পারে। একটা হচ্ছে ন্যাচারালি ইনফেকশন হওয়ার কারণে, যখন কোনো রোগ হয়, সরাসরি যখন তোমার কোনো জীবাণু যখন তোমাকে ইনফেক্টেড হয়, তোমার বডি যখন জীবাণু দ্বারা ইনফেক্টেড হয়, তখন ন্যাচারালি বি সেলের প্লাজমা সেল অ্যান্টিবডি তৈরি করে জীবাণুকে মারার জন্য কাজ করে। বাট তোমার রোগের জন্য ওয়েট না করে, আমি যদি রোগের জন্য ওয়েট না করে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারি ভ্যাকসিনের মাধ্যমে, যেখানে ভ্যাকসিন দেওয়া হয় এবং ভ্যাকসিনের মাধ্যমে বডি থেকে একটা কি তৈরি করা হয়, অ্যান্টিবডি তৈরি করা হয়। মানে এটা নর্মালি তৈরি হয় না, বাট এটা রোগ সৃষ্টির আগে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে বডিতে অ্যান্টিবডির একটা তৈরি করে রেখে দেওয়া হয়। পরবর্তীতে যখন কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, রোগ জীবাণু করার চেষ্টা করবে, তখন কী হবে, ওই অ্যান্টিবডিগুলো ওইটার বিরুদ্ধে কাজ করবে। কারো প্রশ্ন থাকলে একটু বলো, এই জিনিসগুলো বুঝতেছো তো? অ্যাকচুয়ালি আমি যখন এই ভ্যাকসিন নিয়ে আলোচনা করছি না, তাহলে তোমার ভ্যাকসিনেশনে কোনো সমস্যা হবে না। তোমাদের একটা টপিক আছে দেখবা ভ্যাকসিনেশন, এটা তাহলে এই আলোচনাটা আমি আর করবো না, কারণ আমি ভ্যাকসিন নিয়ে অনেক একটা লিঙ্ক দিয়ে আলোচনা করে ফেলছি। ভ্যাকসিনেশন এই টপিকটা, তাহলে তোমাদেরকে একটু ভ্যাকসিনটার ডেফিনেশনটা বলে দিই। ভ্যাকসিনের ডেফিনেশনটা এভাবে লিখো, ভ্যাকসিন এটা হচ্ছে, ভ্যাকসিনটা অ্যাকচুয়ালি কি,
জীবাণু থেকে সৃষ্ট। ঠিক আছে, এখন জীবাণু বলতে এটা মৃত জীবাণু হইতে পারে অথবা ইনঅ্যাক্টিভ জীবাণু হইতে পারে, নিষ্ক্রিয় জীবাণু যেটা কোনো ডিজিজ করে না, মানে নর্মালি ডিজিজ করে না আর কি। ইনঅ্যাক্টিভ যেহেতু ডিজিজ কেমনে করবে? জীবাণু থেকে সৃষ্ট বা জীবাণুর নির্যাস। এবার বলতে নির্যাস মানে বুঝো, মানে জীবাণু থেকে একটা পদার্থ নেওয়া আর কি, বা জীবাণু থেকে সৃষ্ট বিষাক্ত পদার্থ। তবে এটা বিষাক্ত না, বিষাক্ত পদার্থ এমনিতে, বাট ইনঅ্যাক্টিভ বিষাক্ত পদার্থ। বা জীবাণু থেকে সৃষ্ট ঠিক আছে, ইনঅ্যাক্টিভ বিষাক্ত পদার্থ। অনেক তোমরা এই কথাগুলো আমি একটু ভেঙে বলতেছি কি জন্য, কারণ তোমাদের মনে প্রশ্ন থাকবে, এটা আমি জানি, বাট আমি নিজে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি যে বিষাক্ত হইলে তো এটা আমার বডির জন্য ক্ষতিকর। ভ্যাকসিনে যদি এগুলো থাকে তাহলে তো এগুলো আমাদের জন্য ক্ষতিকর। তার কারণে আমি এখানে একটা ওয়ার্ড ইউজ করতেছি, ইনঅ্যাক্টিভ, মানে এটা হচ্ছে নিষ্ক্রিয়। বিষাক্ত হলেও কি হিসেবে, মানে জীবিত অবস্থায় এটা বিষাক্ত হইতে পারে, বাট তোমার বডিতে এটাকে ইনঅ্যাক্টিভ অবস্থায় দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাই কথাগুলো একটু মাথায় রাখো। ইনঅ্যাক্টিভ বিষাক্ত পদার্থ দিয়ে তৈরি, ঠিক আছে, দিয়ে তৈরি যা আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরির উদ্দীপনা জাগায়, অ্যান্টিবডি উৎপন্নে উদ্দীপনা জাগায় এবং এক বা একাধিক রোগ প্রতিরোধে কাজ করে। এই ডেফিনেশনটা তোমরা পরীক্ষায় আসলে লিখতে পারবা। তার মানে অ্যাকচুয়ালি ভ্যাকসিন কি জীবাণু থেকে তৈরি, বাট জীবাণুটা মৃত হইতে পারে, জীবিত হইতে পারে, ইনঅ্যাক্টিভও হইতে পারে, সৃষ্ট বা এরকম হইতে পারে জীবাণুর নির্যাস, বা এরকম হইতে পারে জীবাণু থেকে সৃষ্ট ইনঅ্যাক্টিভ বিষাক্ত পদার্থ তৈরি, এবং যেটা আমি ইনজেকশনের মাধ্যমে যখন আমার বডিতে পুশ করব, তো অ্যাকচুয়ালি তুমি যখন ইনজেকশনের মাধ্যমে এটা পুশ করতেছো তার মানে তুমি জীবাণু দিচ্ছ, আর জীবাণু হচ্ছে অ্যান্টিজেন, আর অ্যান্টিজেন যখন তোমার বডিতে আসবে তখন অ্যান্টিবডি তৈরি হবে। তাহলে আমাদের বডিতে অ্যান্টিবডি উৎপন্ন উদ্দীপনা জাগাচ্ছে এবং আমাদের বডিতে হিউজ পরিমাণ অ্যান্টিবডি তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি এটা কখন দেওয়া হয়? রোগ সৃষ্টির আগে। অ্যাকচুয়ালি এটা চিনাই দেয় যে এই জীবাণুটা তোমার বডিতে আসতে পারে, তোমার বডিতে আসতে পারে, তুমি এটার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করে রাখো, তোমার বডিতে একটা অ্যান্টিবডি তৈরি করে রাখো। ও যখন আসবে সাথে সাথে একে কি করে ফেলবা, খুব দ্রুত খতম করে ফেলবা। এটাই হচ্ছে ভ্যাকসিন। তাহলে তুমি ভ্যাকসিন দেওয়া হয় কখন? রোগ সৃষ্টির আগে। তুমি রোগের জন্য ওয়েট করবে না, তুমি আগে তোমার বডিতে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবা এভাবে। এখন কথা হচ্ছে ভাই জীবাণুটা কি ফিক্সড? ভাই জীবাণু বলতে ধরো পোলিও ভ্যাকসিন, যেমন আরেকটা বলি ওপিভি ভ্যাকসিন, ওরাল পোলিও ভ্যাকসিন। তো ওরাল পোলিও ভ্যাকসিনটা তৈরি হবে কি থেকে? পোলিও ভাইরাস থেকে। ওরাল পোলিও ভাইরাস ভ্যাকসিনটা তৈরি হবে কোত্থেকে? এখানে জীবাণুটা হবে কি? পোলিও ভাইরাস। এখানে জীবাণুটা কি হবে? পোলিও ভাইরাস। কিরে, কারণ পোলিও ভাইরাসকেই তো খতম করার জন্য অ্যান্টিবডি তৈরি হবে, নাকি অন্য কোনো? ভ্যাকসিনটা দিচ্ছ কি জন্য? পোলিও ভাইরাসের জন্যই তো। এখানে জীবাণু যেটা নিবা বা এখানে যে ভ্যাকসিনটা তৈরি করবা, এটা কার থেকে তৈরি করবা? পোলিও ভাইরাস থেকে তৈরি করবা। এখন পোলিও ভাইরাস কি পুরাটা দিয়ে দিবা? না, পোলিও ভাইরাস ইনঅ্যাক্টিভ অবস্থা থাকবে এবং পোলিও ভাইরাসের কিছু অংশ দিয়ে ভ্যাকসিনটা তৈরি করে ফেলতে পারো। অ্যাকচুয়ালি এখন বুঝতেছ যে ভ্যাকসিন ডেফিনেশনটা কি, জিনিসটা কি, কেন এটা বডিতে আমাদেরকে দেওয়া হয়, পুশ করা হয়। যেটা আমরা ছোটোবেলায় যে হ্যাপাটাইটিস ভি ভ্যাকসিন নিতাম, এছাড়া আমরা আরও ভ্যাকসিন নিছি, যেমন পোলিও ভাইরাসটার কথাতে বলছি, পোলিও টিকা নেই, ভ্যাকসিন মিন্স টিকা দেওয়া আর কি। ঠিক আছে, অ্যাকচুয়ালি বুঝছো। আপনি যে বললেন স্পেসিফিক, তাহলে এক বা একাধিক বললেন কেন? কারণ কতগুলো ভ্যাকসিন আছে, মিশ্র ভ্যাকসিন। এই যে এমএমআর, এখানে 3 ধরনের রোগের ভ্যাকসিন দেওয়া হয়। একটা
একটা হচ্ছে মিজলস, একটা হচ্ছে মাম্পস, একটা হচ্ছে রুবেলা, আর একটা ভ্যাকসিন কি ডিপিটি। এখানে 3 ধরনের রোগের ভ্যাকসিন, এগুলো হচ্ছে মিশ্র ভ্যাকসিন। মিশ্র ভ্যাকসিন মানে এখানে 3 ধরনের রোগের ভ্যাকসিন আছে। একটা হচ্ছে ডিপথেরিয়া রোগের জন্য, একটা হচ্ছে পার্টোসিস রোগের জন্য, একটা হচ্ছে কিসের জন্য, টিটেনাস রোগের জন্য। তো এক বা একাধিক না, একটা হইতে পারে, একাধিকও হইতে পারে, বুঝছো? এবার আসো ভ্যাকসিনের ডেফিনেশন তো তোমরা বুঝলা, হ্যাঁ। এখন ভ্যাকসিনটা কেন দেওয়া হয় এটাও বুঝছো, এবং ভ্যাকসিনটা কখন দেওয়া হয়, রোগ সৃষ্টির আগে না রোগ সৃষ্টির পরে? রোগ সৃষ্টির আগে, মানে এটা একটা হচ্ছে প্রিপারেশন স্টেজ বলতে পারো, যে তোমার বডিতে যে কোনো সময় এই ভাইরাসটা অ্যাটাক করতে পারে। কারণ এই সকল আমরা যে সকল ভাইরাসগুলো নিচ্ছি এগুলো হচ্ছে আমাদের এশিয়ান রিজিয়নে এই সকল রোগগুলো বেশি হয় বিধায় আমরা এই সকল ভ্যাকসিনগুলো নিয়ে থাকি। আর একটা ভ্যাকসিন তৈরি করতে তো বুঝো, এই যে করোনা ভাইরাসের কথা চিন্তা করো, ভাইরাসের ভ্যাকসিন তৈরি করতে অ্যাকচুয়ালি অনেক কঠিন, বুঝছো? ভাইরাসের ভ্যাকসিন তৈরি করাটা অনেক কঠিন, বুঝছো? যেমন ভ্যাকসিনের সর্বপ্রথম ভ্যাকসিন কোনটা ছিল জানো? সর্বপ্রথম ভ্যাকসিন এবং ভ্যাকসিনের আবিষ্কারক কে জানো? এটা হচ্ছে ডক্টর এডওয়ার্ড জেনার। সর্বপ্রথম উনি, এই ডক্টর এডওয়ার্ড জেনার সর্বপ্রথম উনি একটা ভ্যাকসিন আবিষ্কার করছে, সেটা হচ্ছে স্মল পক্স ভ্যাকসিন। স্মল পক্স ভ্যাকসিন, এবং এটা আবিষ্কার করছে 1796 সালে সর্বপ্রথম স্মল পক্সের এগেনস্টে একটা ভ্যাকসিন আবিষ্কার করে। তখনকার সময় স্মল পক্স খুবই একটা গুরুতর রোগ ছিল, ভাইরাস, মানে এটা একটা ভাইরাসের কারণে হয়। স্মল পক্সটা যে ভাইরাসের কারণে হয়, এই ভাইরাসটার নামটা লিখে রাখতে পারো, ভেরিওলা ভাইরাস। ভেরিওলা ভাইরাস, এটা একটা ভাইরাসের কারণে হয়। স্মল পক্সটা গুটি বসন্ত বলে, এখানে গুটি গুটি হয়ে যায়, স্কিনে গুটি গুটি হয়ে যায়, যেটা এখন আর নাই। এই জন্য এই ধরনের ভ্যাকসিন আর দরকারও পড়ে না। স্মল পক্স ভ্যাকসিনটা তখনকার সময় স্মল পক্সটাতে মারা যেত মানুষ, বুঝছো? তো তখন ওই ভ্যাকসিনটা এডওয়ার্ড জেনার আবিষ্কার করে, এবং ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে এখন ভ্যাকসিনটা অ্যাকচুয়ালি আগেই দেওয়া হয়। যারা ইমিউনো ছিল বা যারা এখনও ইনফেক্টেড ছিল না তাদেরকে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে, এবং এই ভ্যাকসিনটা খুব কার্যকর হয়েছে। যাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে তারা ওই স্মল পক্সে আর কি হয় না, ইনফেক্টেড হয় নাই। বাট এখন আর এই ভ্যাকসিনটা দরকার পড়ে না, কারণ স্মল পক্সটা এখন আর হয় না, ঠিক আছে? স্মল পক্সটা এখন আর দেখা যায় না, তো এই জন্য এই ভ্যাকসিনটাও দিয়ে লাভ কি? আচ্ছা, এটা একটা ভাইরাসের কারণে হয়, সেটা হচ্ছে এটা হচ্ছে সর্বপ্রথম ভ্যাকসিন ছিল। তো এরপরে আমরা নর্মালি এখন যে ভ্যাকসিনের কথা জানি সেটা হচ্ছে কি হেপাটাইটিস বি ভ্যাকসিন। হেপাটাইটিস বি ভ্যাকসিন, যেটা আমরা জানি যে হেপাটাইটিস বি ভাইরাসের কারণে হয়। এটা হয় কার কারণে? হেপাটাইটিস বি ভাইরাসের কারণে, যেটার কারণে জন্ডিস হয়, যেটা আমরা এখন টিকা নেই জন্মের পর। টিকা নেওয়ার মাধ্যমে এখন আর কারো কি হয় না, জন্ডিস হয়েছে, টিকা নিছে হয়েছে, আর হয় না। তো কেন হয় না? কারণ এই যে প্রতিরোধ ব্যবস্থা তুমি গড়ে তুলছো, এমনকি তুমি কি এটা কি ইনফেক্টেড হওয়ার পর নিছো টিকাটা? না ভাই, তুমি ইনফেক্টেড হওয়ার আগে নিচ্ছ, মানে তোমার বডিতে একটা প্রিপারেশন স্টেজ তৈরি করে রাখতেছো, অ্যান্টিবডি তৈরি করে রাখতেছো। যখন হেপাটাইটিস বি ভাইরাস তোমার বডিতে আসবে, অ্যান্টিবডি খুব দ্রুতভাবে কাজ করবে এবং ওই হেপাটাইটিস বি ভাইরাসকে দেহ থেকে বাইর করে দিবে, আউট করে দিবে। তো ভ্যাকসিন তো বুঝতেছো, এবং ভ্যাকসিন কিভাবে কাজ করে এটাও বুঝছো। এখন দেখো, ভ্যাকসিন উৎপাদনের উপর ভিত্তি করে ভ্যাকসিনকে আমরা 5 ভাবে ডিভাইড করতে পারবো। উৎপাদনের উপর ভিত্তি করে ভ্যাকসিনকে আমি 5 ভাবে ডিভাইড করতে পারবো। নাম্বার 1, ইনঅ্যাক্টিভেট ভ্যাকসিন। এটা কি ইনঅ্যাক্টিভেট ভ্যাকসিন? উৎপাদনের উপর ভিত্তি করে আমরা ভ্যাকসিনকে 5 ভাবে ভাগ করতে পারবো। একটা হচ্ছে ইনঅ্যাক্টিভেট ভ্যাকসিন, সেটা হচ্ছে ওই যে আমরা ভ্যাকসিন তৈরি করবো কি দিয়ে, একটা নির্দিষ্ট জীবাণু দিয়েই। তো এখন আমি যে জীবাণুটা নিব ওই জীবাণুকে আমরা কি করব, জীবাণুকে ভ্যাকসিনটা তৈরি হয় জীবাণু দিয়ে। তো জীবাণুটাকে আমরা কি করব, ইনঅ্যাক্টিভ করব, নিষ্ক্রিয় করে ফেলবো। এবং
জীবাণুকে ইনঅ্যাক্টিভ করে ওইটা দিয়ে মূলত আমরা ভ্যাকসিনটা কি করব, তৈরি করব। ওই ইনঅ্যাক্টিভ জীবাণু দিয়ে আমরা ভ্যাকসিন তৈরি। এখন জীবাণুকে ইনঅ্যাক্টিভ কীভাবে করব? জীবাণুকে তুমি ইনঅ্যাক্টিভ করতে পারো কেমিক্যালি, মানে ওই ধরো একটা ভ্যাকসিন তৈরি করতে চাচ্ছ, যেমন আমি নাম বলি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, চিনো তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসকে ইনঅ্যাক্টিভ করে আমরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এগেনস্ট একটা ভ্যাকসিন তৈরি করব। তাহলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসকে আমরা ইনঅ্যাক্টিভ করব, মানে ইনঅ্যাক্টিভ কীভাবে করবো সেটা হতে পারে কেমিক্যালি, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের স্ট্রাকচারটা চেঞ্জ করে দিব, কেমিক্যালের স্ট্রাকচার চেঞ্জ করে দিব, অথবা হিট দিব রাসায়নিকভাবে, মানে তো বললাম কেমিক্যালি, অথবা হিট দিব, হিটের মাধ্যমে, অথবা রেডিয়েশনের মাধ্যমে, ঠিক আছে, অথবা অ্যান্টিবায়োটিক প্রয়োগের মাধ্যমে অনেকভাবে কি করতে পারবো, জীবাণুকে ইনঅ্যাক্টিভ করব। এবং ওই ইনঅ্যাক্টিভ জীবাণু দিয়ে আমরা তৈরি করব কি ইনঅ্যাক্টিভেট ভ্যাকসিন। এটা কি আমাদের বডির জন্য হার্মফুল হবে না? ভাই ভ্যাকসিন যে দিচ্ছ মানে এটা তোমার বডির জন্য হার্মফুল না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। একটা ভ্যাকসিন তখনই অনুমোদন দেওয়া হয় যখন এটা ক্লিনিক্যাল পর্যায়ে, মানে মানুষের বা যেখানে আমরা পুশ করি জিনিসটা একটু সাকসেসফুল হইতে হবে, বা তখনই ভ্যাকসিনটা কি হয় অনুমোদন হবে। এক ধরনের আছে, সেটা হচ্ছে নাম্বার 2 অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন। এটা কি? এটা হচ্ছে কোনো একটা জীবাণু, যে জীবাণু দিয়ে আমরা ভ্যাকসিনটা তৈরি করব, ওই জীবাণুর শক্তি হ্রাস করে। তাহলে কি করব? জীবাণুর শক্তি হ্রাস করে, বা এরকম বলতে পারো কি জীবাণুর শক্তি হ্রাস করে। যে জীবাণু দিয়ে ভ্যাকসিনটা তৈরি হবে ওই জীবাণুর শক্তিটা কি হ্রাস করবে। অ্যাকচুয়ালি আমরা এটাকে বলতে পারবো দুর্বল জীবাণু দিয়ে। অ্যাকচুয়ালি কি বলবো? দুর্বল জীবাণু, যেটা মানুষের শরীরে ওই ভ্যাকসিনটা দিলেও মানুষের শরীরে কি করবে না, কোনো হার্ম করবে না, কোনো ক্ষতি করবে না। টক্সয়েড ভ্যাকসিন। টক্সয়েড, ভাই টক্সয়েড মানে হচ্ছে জীবাণু থেকে সৃষ্ট বিষাক্ত পদার্থ দিয়ে, অবশ্যই বিষাক্ত পদার্থটা ইনঅ্যাক্টিভ, যেটা দিলেও বডিতে কোনো হার্ম হবে না। সেটা হচ্ছে কি জীবাণুর নিষ্ক্রিয় বিষাক্ত পদার্থ থেকে, জীবাণুর নিষ্ক্রিয় বিষাক্ত পদার্থ থেকে, ঠিক আছে। এই ধরনের ভ্যাকসিনকে বলে টক্সয়েড ভ্যাকসিন, যেটা জীবাণুর নিষ্ক্রিয় বিষাক্ত পদার্থ থেকে তৈরি হয়। নাম্বার 4 সাব ইউনিট ভ্যাকসিন। সাব ইউনিট মানে কি? সাব ইউনিট মানে হচ্ছে ধরো কোনো একটা জীবাণুর সামান্য অংশ, মানে পুরো একটা জীবাণু আছে, তো পুরা জীবাণুটা দেওয়া হয় না, কোনো একটা জীবাণুর সামান্য অংশ দেওয়া, যেমন প্রোটিন অংশ বলতে পারো। ধরো কোনো একটা জীবাণুর বা ব্যাকটেরিয়ার বা ভাইরাসের প্রোটিন অংশটা দিয়ে ভ্যাকসিনটা কি করা হচ্ছে, তৈরি করা হচ্ছে, ঠিক আছে। তাহলে সাব ইউনিট মানে হচ্ছে জীবাণুর সামান্য অংশ, যেমন ফর এক্সাম্পল একটা প্রোটিন অংশ, জীবাণুর একটা ধরো প্রোটিন অংশ দিয়ে। তারপর 5 নাম্বার হচ্ছে বইয়ে আছে এগুলা কনজুগেট। 5 নাম্বার হচ্ছে কনজুগেট। আচ্ছা কনজুগেট মানে কি? দুইটা জিনিস এভাবে মিলবে, মানে দুইটা ভিন্ন উপাদান দিয়ে তৈরি ভ্যাকসিন। কোনো জীবাণুর দুইটা ভিন্ন উপাদান দিয়ে তৈরি। ধরো এটা যদি একটা ব্যাকটেরিয়া হয়, এই ব্যাকটেরিয়ার অনেকগুলো অংশ থাকে, যেমন এটা ব্যাকটেরিয়ার বডি, ঠিক আছে। আর ধরো এই জায়গায় ব্যাকটেরিয়ার কতগুলো কি থাকে, প্রোটিন থাকে। তো নর্মালি দুইটা ভিন্ন উপাদান নিয়ে তৈরি কোনো একটা জীবাণুর, ধরো জীবাণুর বডির ভিতরে কিছু উপাদান আছে, এই যে উপাদানগুলো আমি নিয়ে সাথে সাথে আরও কিছু উপাদান নিলাম, ওই দুইটা উপাদান মিলে যে ভ্যাকসিনটা তৈরি করা হয় ওইটা হচ্ছে কনজুগেট প্রোটিন, মানে দুইটা ভিন্ন উপাদান মিলে। ফর এক্সাম্পল ব্যাকটেরিয়ার দেহের কিছু অংশ প্লাস বাহক প্রোটিন, এই দুইটা জিনিস নিয়ে একটা ভ্যাকসিন তৈরি করা, এটা হচ্ছে কনজুগেট ভ্যাকসিন। ফর এক্সাম্পল হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি টাইপ বি ভ্যাকসিন, একটা ভ্যাকসিন হচ্ছে কনজুগেট ভ্যাকসিন, নাম কি? হিমোফাইলাস টাইপ বি। নামটা এখানে লিখে রাখতে পারো, এখানে বলি নামটা হচ্ছে কি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি টাইপ বি ভ্যাকসিন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কনজুগেট ভ্যাকসিন। ভাই এগুলো এমসিকিউতে আসবে, কোনটা কনজুগেট ভ্যাকসিন, কোনটা সাব ইউনিট ভ্যাকসিন, কোনটা টক্সয়েড ভ্যাকসিন। তাহলে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি টাইপ বি ভ্যাকসিন হচ্ছে কনজুগেট ভ্যাকসিন।
হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি ভ্যাকসিনটা তৈরি করা হয় হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি ব্যাকটেরিয়া থেকে। এটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া, অনেকে মনে করবে এটা ভাইরাস, তোমরা এটাকে ভাইরাস মনে করবে না, এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। মানে ইনফ্লুয়েঞ্জি লেখা আছে কেন, তাহলে এটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হবে না, এটা অ্যাকচুয়ালি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। তো ওই ব্যাকটেরিয়া থেকে ভ্যাকসিনটা তৈরি করা হয় এবং এটা একটা কনজুগেট ভ্যাকসিন। ঠিক আছে, তাহলে ভ্যাকসিনের প্রকারভেদটা দেখছো, তা আশা করি ভ্যাকসিন কি এখন বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি ভ্যাকসিন কিভাবে তৈরি হয় এটা বুঝতে পারছো, এবং ভ্যাকসিন অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে ওইটা তো আমি বুঝাইছি অনেকক্ষণ ধরে। তো ভ্যাকসিন কিভাবে কাজ করে ওইটাও বুঝছো। এতক্ষণ ধরে আমি অ্যাক্টিভের কথা বলছি, এবার আসো প্যাসিভ। এখানে অ্যাক্টিভ ছিল, অ্যাক্টিভের মধ্যে আমরা দুইটা জিনিস পড়ছি, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়ালের মাধ্যমে আমরা অনেকক্ষণ ধরে ভ্যাকসিন নিয়ে আলোচনা করছি। তো তোমাদের বইয়ের টপিক আছে ভ্যাকসিনের প্রকারভেদ এবং ভ্যাকসিনেশন, ওই দুইটা জিনিস আমি পড়াইছি, ওই দুইটা জিনিস পড়ে ফেলবা। আর্টিফিশিয়াল, ন্যাচারাল, এই দুইটা পড়াইছি। প্যাসিভের মধ্যেও দুইটা আছে, ন্যাচারাল, আর্টিফিশিয়াল। তবে তোমাকে কিন্তু প্যাসিভ মানে কি এটা বুঝতে হবে, আর্টিফিশিয়াল। ঠিক আছে, প্যাসিভ মানে হচ্ছে, অ্যাক্টিভ মানে কি যে তোমার বডির ভিতরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, আর প্যাসিভ মানে হচ্ছে তুমি অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো বডি থেকে অ্যান্টিবডিটা নিচ্ছ। তাহলে প্যাসিভ মানে কি, প্যাসিভ মানে হচ্ছে, অ্যাক্টিভ মানে কি, অ্যাক্টিভ মানে হচ্ছে তোমার বডির ভিতরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, ন্যাচারালি তৈরি হয়েছে, আর্টিফিশিয়ালি তোমার বডির ভিতরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। বাট প্যাসিভ মানে কি, এইবার তুমি যে অ্যান্টিবডিটা নিবা, তোমার বডিতে যে অ্যান্টিবডিটা দিব সেটা বাইরে থেকে দিব আমি। তাহলে প্যাসিভ মানে কি, বাইরে থেকে অ্যান্টিবডি দেওয়া। যদি কোনো একটা মানুষকে বাইরে থেকে একটা অ্যান্টিবডি ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়, একটা খেয়াল রাখবা, ভ্যাকসিনও ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয় প্যাসিভ, বা এখানে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি জীবাণু পুশ করি, ইনঅ্যাক্টিভ জীবাণু পুশ করি। আর এখানে ইনজেকশনের মাধ্যমে যেটাই পুশ করতেছি সেটা হচ্ছে অ্যান্টিবডি। এখানে যে ভ্যাকসিন ছিল, ভ্যাকসিন বলতে আমরা বুঝে থাকি জীবাণু, ইনঅ্যাক্টিভ জীবাণু, যেটা আমরা ইনজেকশনের মাধ্যমে পুশ করি। আর এখানে ইনজেকশনের মাধ্যমে যেটা আমরা পুশ করি সেটা হচ্ছে অ্যান্টিবডি। ডিফারেন্স আছে, এটা বাইরে থেকে অ্যান্টিবডি দেয়, এটার বডির ভিতরে হয়, আর এটা বাইরে থেকে অ্যান্টিবডি দেওয়া হয়। ঠিক আছে, বাইরে থেকে কি দেওয়া হয়, অ্যান্টিবডিটা দেওয়া হয় ইনজেকশনের মাধ্যমে। এখন দেখো বাইরে থেকে অ্যান্টিবডি এই দেওয়াটা দুইভাবে হইতে পারে, একটা হচ্ছে ন্যাচারালি আর একটা হচ্ছে আর্টিফিশিয়ালি। একটা হচ্ছে ন্যাচারালি, একটা হচ্ছে আর্টিফিশিয়াল। ন্যাচারালি বলতে কি হয়, খেয়াল করো ন্যাচারালি কিভাবে। ন্যাচারালি এক্সাম্পল হচ্ছে, একটা হচ্ছে একটা অ্যান্টিবডির নাম হচ্ছে ধরো আইজি। অ্যান্টিবডিকে কি বলে জানো, অ্যান্টিবডিকে বলা হয় সংক্ষেপে আইজি বলে, এবং এটাকে বলা হয় ইমিউনোগ্লোবিন, গ্লোবিউলিন। অ্যান্টিবডির আরেক নামটা জেনে রাখো, এটাকে বলে ইমিউনোগ্লোবিউলিন। এটা তো একটা প্রোটিন, গ্লোবিউলিন একটা প্রোটিন, এবং এটা ইমিউনোগ্লোবিন, সংক্ষেপে আইজি বলে। অনেক ধরনের অ্যান্টিবডি আছে, আমি কালকে ক্লাসে পড়াবো। অ্যান্টিবডি অনেক টাইপস আছে, অ্যান্টিবডি স্ট্রাকচার আছে, খুবই ইম্পর্টেন্ট। তো একটা অ্যান্টিবডি আছে যেটার নাম হচ্ছে ইমিউনোগ্লোবিন জি। একটা অ্যান্টিবডি আছে যেটার নাম হচ্ছে ইমিউনোগ্লোবিন জি। এটা বাইরে থেকে আসবে। এখন বাইরে থেকে জানো কোথায়, সেটা হচ্ছে, এটা হচ্ছে প্লাসেন্টার মাধ্যমে আসবে। প্লাসেন্টা, ভাই প্লাসেন্টা যখন বলি তখন মায়ের সাথে সন্তানের কথা মনে পড়ে। মায়ের গর্ভাবস্থায় সন্তান যখন থাকে তখন প্লাসেন্টা কথাটা বললে ওই কথাটাই মনে পড়ে, তাই না? তো নর্মালি যখন দেখো শিশু অবস্থায় বা ভ্রূণ অবস্থায় যখন মায়ের পেটে বাচ্চা থাকে, তখন নর্মালি এক ধরনের অ্যান্টিবডি মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে যায়, এবং ওই অ্যান্টিবডিটা হচ্ছে অ্যাকচুয়ালি ইমিউনোগ্লোবিলিন জি। অ্যান্টিবডি টাইপস যখন পড়াবো তখন এগুলো বুঝবা। ইমিউনোগ্লোবিন জি এটা একটা অ্যান্টিবডি, এবং অমরার মাধ্যমে মায়ের বডি থেকে এই অ্যান্টিবডিটা বাচ্চার শরীরে যায়, সর্বোচ্চ 1 সপ্তাহ পর্যন্ত থাকে, তারপর বাচ্চার শরীরে নিজের থেকে অ্যান্টিবডি তৈরি হয়। তার মানে এক দেহ থেকে অ্যান্টিবডি আরেক দেহে প্রবেশ করছে। মা একটা আলাদা মানুষ, বাচ্চা একটা আলাদা মানুষ, তাহলে এক বডি থেকে অ্যান্টিবডি আরেক বডিতে কি করছে, প্রবেশ করছে। তাহলে এটা প্যাসিভ না, অ্যান্টিবডিটা কি বাচ্চা শরীরে নিজে নিজে তৈরি হয়েছে না, কোনো একটা জায়গা থেকে আসছে। সেটা হচ্ছে কি, মায়ের গর্ভাবস্থায় প্লাসেন্টার মাধ্যমে ট্রান্সপ্লাসেন্টাল রুট দিয়ে এই অ্যান্টিবডিটা মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে প্রবেশ করছে। তাহলে এটা প্যাসিভ, বাচ্চা শরীরে নিজের থেকে তৈরি হয়নি।
আরেকভাবে হইতে পারে, সেটা হচ্ছে আরেকটা অ্যান্টিবডি আছে, নাম হচ্ছে IgA। ওই যে বললাম অ্যান্টিবডি ক্লাসিফিকেশন, অ্যান্টিবডি স্ট্রাকচার যখন পড়াবো তখন এগুলো বুঝবা। ইমিউনোগ্লোবিন এ হচ্ছে কোলোস্ট্রাম দিয়ে যায়, কোলোস্ট্রাম বা ইংরেজি বলতেছি, বাংলা এটাকে কি বলে? শাল দুধ। বাংলায় বলে এটাকে শাল দুধ। কিরে, বাচ্চা যখন হয় তখন ডাক্তার বা আমরা সবাই বলে থাকি যে বেশি বেশি করে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে, কারণ মায়ের বুকের দুধে থাকে শাল দুধ। এটা খুবই প্রয়োজনীয় দুধ, যেটা অবশ্যই বাচ্চার শরীরে যাইতে হবে। এবং ওই শাল দুধে থাকে ইমিউনোগ্লোবিলিন এ অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিটা থাকে। এখন এটা কি বাচ্চা শরীর নিজের থেকে তৈরি হয়? না, এটা মায়ের বুকের দুধ মানে শাল দুধ থেকে আসতেছে। তো শাল দুধ থেকে যে অ্যান্টিবডিটা আসে সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিন এ, এবং এটা বাচ্চার শরীরে নিজের থেকে আসে না, কোনো মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে আসে। দ্যাটস ওয়াই ইট ইজ প্যাসিভ, দ্যাটস ওয়াই ইট ইজ প্যাসিভ। ওকে, অ্যান্টিবডি এক বডি থেকে আরেক বডিতে যাচ্ছে। এটা তো ন্যাচারালি হচ্ছে। ন্যাচারাল কেন বলতেছি? কিরে, এটা ন্যাচারালি না? মায়ের বুকের দুধ থেকে আসতেছে, প্লাসেন্টার মাধ্যমে আসতেছে, এটা কি ন্যাচারালি না? অবশ্যই এটা ন্যাচারালি। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা বুঝতে পারছো, ন্যাচারালি। ওকে, আর্টিফিশিয়াল মানে কি? আর্টিফিশিয়াল মানে বুঝো কৃত্রিম ভাবে। এখন দেখো কিভাবে, ধরো কোনো একটা ব্যক্তি, আর্টিফিশিয়াল বুঝাচ্ছি, কোনো একটা ব্যক্তি দীর্ঘদিন একটা অসুখে ভুগে রোগ থেকে সেরে উঠছে। যেমন আমরা করোনা ভাইরাসে একজন আক্রান্ত ব্যক্তির কথাই আমি বলি, করোনা ভাইরাসের কথাই চিন্তা করো। করোনা ভাইরাসে একজন আক্রান্ত ব্যক্তি, সে করোনাকে জয় করে সেরে উঠলো। এরকম তো হচ্ছে অহরহ, তাই না? করোনাকে জয় করে সেরে উঠতেছে। তো সে করোনাকে জয় করে সেরে উঠছে। এবার সে যখন করোনাকে জয় করে সেরে উঠছে, ওই সেরে ওঠা ব্যক্তির যে প্লাজমা আছে, ব্লাডে যে প্লাজমা আছে, মানে সিরাম বলে থাকি, তাহলে এখানে কি সেরে ওঠা রোগীর ব্যক্তি বা রোগীর যে প্লাজমা আছে, ব্লাডে যে প্লাজমা আছে, ওই প্লাজমাতে থাকে অ্যান্টিবডি।